ওকে, যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ইয়েস, তাহলে কি অবস্থা সবার বলো। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 8ম ক্লাস করব। তো এর আগে অলরেডি আমরা 7টা ক্লাস শেষ করে ফেলছি। আশা করি ক্লাসগুলো তোমরা ঠিকঠাকভাবে করছো। ক্লাসগুলো কিন্তু ঠিকঠাকভাবে না করলে কিন্তু হবে না। ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো গত ক্লাসে একটা ম্যাথ প্রবলেম হোমওয়ার্ক দিছিলাম। আমি বলছিলাম 3টা নিয়মে করার ট্রাই করবা, পারো বা না পারো ট্রাই করবা। যারা ট্রাই করছো তারা সবাই নিজেকে মার্ক দাও 10-এ 10, আর যারা ট্রাই করো নাই তারা নিজেকে মার্ক দাও 10-এ -10। 10-এ -10 মানে জিরোও না, তুমি -10 পাইছো। কেমনে -10 পাইছো? তুমি যদি ধরো পারতা, তুমি যদি ম্যাথ সলভ করতে পারতা তাহলে 10-এ 10, ঠিক আছে? বা তুমি ট্রাই করতা, ভাবতা, তাহলে ওখানে 10-এ একটা পয়েন্ট তুমি পাইতা। তোমার যদি মনে থাকতো যে হ্যাঁ ভাই আমার পড়া আছে, একটা হোমওয়ার্ক দিছিল, এটা আমার করতে হবে, তাহলে ধরো 10-এ 0, তুমি করো বা না করো। কিন্তু ধরো তুমি করো নাই, ভাবো নাই, চিন্তাই করো নাই যে একটা প্রবলেম হোমওয়ার্ক ছিল, এটা নিয়ে ভাবনা চিন্তা কোনোভাবেই কোনো কিছু মনে আসে নাই, তার মানে তুমি সেখানে -10, অন্যদের তুলনায় পিছাই গেছো। কেউ +10-এ গেছে, কেউ 0-তে ছিল, আর তুমি চলে গেছো -10। বুঝতে পারছো? ওকে, তো চলো আমরা প্রবলেমটা সলভ করার ট্রাই করি। দেখো কি বলছে, বলা হচ্ছে একটা হেলানো তল, হেলানো তলের কোণের মানটা 30 ডিগ্রি। এবার এই হেলানো তলে 1200 কেজি ভরের একটা গাড়ি, সেই গাড়িটা 50 মিটার/সেকেন্ড বেগে নামা শুরু করছে। হেলানো তলে 50 মিটার/সেকেন্ড বেগে যদি গাড়িটা নামা শুরু করে, তুমি যদি ব্রেক না দাও, ব্রেক দিয়ে না থামাও, তাহলে তো তার ত্বরণ হবে, বেগ বাড়বে। আমরা কি করছি? ব্রেক দিয়ে থামাইছি। কতটুকু দূরত্বের মধ্যে ব্রেক দিয়ে থামানো হয়েছে? 20 মিটার দূরত্বের মধ্যে ব্রেক দিয়ে থামানো হয়েছে। তো আমাদের এখন বলতেছে ব্রেকজনিত বলের মান কত। আমরা প্রবলেমটা সলভ করতে পারি 3 ভাবে: নিউটনের সূত্র দিয়ে, কাজ শক্তি উপপাদ্য দিয়ে, এবং যান্ত্রিক শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা নীতি দিয়ে। যার যেভাবে ভালো লাগে করো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে 3টা নিয়মেই দেখাবো। কেন ভাই আপনি 3টা নিয়মে কেন দেখাবেন? একটা নিয়ম দেখালেই তো হয়? না, হয় না। কেন হয় না? কারণ তোমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে, তোমরা কোনো একটা প্রবলেম পড়ে প্রবলেমটার উত্তরটা মুখস্থ করো। আসলে অনেকে বলো যে ভাই আমি তো বুঝে বুঝে উত্তর দেখি। বুঝে বুঝে উত্তর দেখা হয় না, বুঝে বুঝে উত্তর দেখা হয় না, উত্তরটা দেখে আসলে বুঝে বুঝে মুখস্থ করা হয়। ম্যাথটা নিয়ে ভাবা হয় না নিজের। তো একটা ম্যাথ যখন তোমার পরীক্ষাতে আসে, বিশেষ করে ধরো নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ, এই চ্যাপ্টারগুলো থেকে যখন প্রবলেম আসে, তখন এই প্রবলেমের কপালে তো আর লেখা থাকে না যেটা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ম্যাথ। যেমন কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ম্যাথ হলে তুমি ম্যাক্সিমাম দেখবা বইয়ে যে ম্যাথগুলো আছে কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করে করা আছে। আবার এর আগে যে 4র্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা, ওখানের দেখবা যে ম্যাথ প্রবলেমগুলো আছে ওগুলা নিউটনের সূত্রে অ্যাপ্লাই করে করা আছে। এখন হয় কি, যখন তোমাকে আমি নিউটনিয়ান বলবিদ্যা পড়াচ্ছি, বা যখন আমি তোমাকে 4র্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের পরীক্ষা নিচ্ছি, যখন ওই অধ্যায় নিয়ে নিউটনের সূত্র নিয়ে কথাবার্তা বলতেছি, তখন যখন একটা ম্যাথ দিচ্ছি তুমি নিউটনের ল দিয়েই চিন্তা করতেছো। যখন আমি তোমাকে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়াচ্ছি, যখন আমি তোমাকে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের পরীক্ষা নিচ্ছি, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কনসেপ্ট, কাজ শক্তি উপপাদ্য বা যান্ত্রিক শক্তি নিত্যতা বুঝাচ্ছি, তখন তুমি প্রবলেমটা কিন্তু কাজ শক্তি উপপাদ্য বা যান্ত্রিক শক্তির নিত্যতা দিয়ে চিন্তা করতেছো। তোমার মনে কিন্তু নিউটনের সূত্র একবারও আসতেছে না। বাট পরীক্ষায় তো তোমার আসলে ফার্স্ট পার্টের সবগুলো অধ্যায় একসাথে করে পরীক্ষা হবে না। তখন প্রবলেম যখন দিবে, তখন ওই প্রবলেমের কপালে লেখা থাকবে, ধরো একটা হেলানো তলের ম্যাথ দিল, বা একটা গাড়ি চলতেছে, রাস্তায় চলতেছে, ঘর্ষণ আছে, ম্যাথ দিল,
তো তখন কি তুমি আসলে ম্যাথটা পড়ে বোঝা যাবে এটা আসলে নিউটনের বলবিদ্যা অধ্যায় না কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের? এই কারণে আমরা প্রবলেমটা যেভাবেই যাই না কেন আমাদের সলভ করতে পারতে হবে। আমি যদি চিন্তা করি প্রবলেমটা নিউটনের মেকানিক্স চ্যাপ্টারের, ওকে পারবো। আমি যদি চিন্তা করি প্রবলেমটা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের, তাহলে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কনসেপ্ট খাটাও করতে পারবো। বুঝতে পারছো? ম্যাথ আমরা কি করি, ওই বইয়ের শেষের ম্যাথগুলো করতে করতে মুখস্থ হয়ে যায়। অনেকে বুঝে করো, কিন্তু বুঝেই মুখস্থ করো। বুঝে মুখস্থ করা যাবে না। আমরা নিজেরা ট্রাই করে প্রবলেমটা সলভ করব, নিজেরা বুঝে বুঝে প্রবলেম সলভ করে ফেলবো। আমরা কারো তা দেখবো না, কোনো জায়গায় করে দেওয়া আছে সেখান থেকে লাইন বাই লাইন দেখবো না। ঠিক আছে? তো চলো আমি সুন্দর করে প্রবলেমটা সলভ করে দিই। এই প্রবলেমটা সলভ করতে পারলে মোটামুটি তুমি যে কোনো ধরনের প্রবলেম এখন থেকে সলভ করতে পারবা। তো আসো আমরা প্রথমে কাজ শক্তি উপপাদ্য দিয়ে করব। কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য দিয়ে সলভ করব। কাজ শক্তি উপপাদ্য দিয়ে করলে, আরে আমার ক্যালকুলেটরটা ভুলে গেছি, দাঁড়াও 1 মিনিট, একটু ক্যালকুলেটরটা দিয়ে যেতে বলি। এক মিনিট একটু ওয়েট করো। ওই আমার ক্যালকুলেটরটা একটু উপরে দিয়ে যাও তো। দেখো আমার রুমে কোথাও আছে, হয় আমার টেবিলে পড়ে, নয়তো ওই যে আয়নার সামনে। হ্যাঁ হ্যাঁ। ওকে, দেখো কাজ শক্তি উপপাদ্য, এটা দিয়ে যদি আমরা করার ট্রাই করি, প্রথমে আসো চিত্রটা আগে আঁকতে হবে। চিত্র মাস্ট, যেভাবে করো না কেন চিত্র আঁকতে হবে। এই যে কোনটা হচ্ছে 30 ডিগ্রি, একটা গাড়ি এখান থেকে নামা শুরু করছে। এখান থেকে নামতেছে কত বেগে নামতেছে? কত বেগে নামতেছে? 50 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, ভালো কথা। তাহলে আদি বেগ ইউ এর মান 50 মিটার পার সেকেন্ড বেগে নামতেছে। এবার 20 মিটার দূরত্বের মধ্যে তাকে ব্রেক দিয়ে থামানো হয়েছে। 20 মিটার দূরত্বে তাকে ব্রেক দিয়ে থামানো হয়েছে। দেখো গাড়িটাকে ধরো এখানে থামানো হইলো, ওকে, তাহলে এখান থেকে এই দূরত্বটা 20 মিটার। ঠিক আছে, এখান থেকে এই দূরত্বটা 20 মিটার, তাহলে তখন হেলানো তলের এইটুকু অংশ নিয়ে কাজ। তা আমরা চিন্তা করব গাড়িটা যেখানে থামবে, গাড়িটা যেখানে থামবে ওটা আসলে হেলানো তলের পাদবিন্দু ধরলাম। মানে সহজ কথা, অনেকে বলতে ভাই যদি গাড়িটা ওখানে না থেমে ধরেন হেলানো তল, এই যে বিশাল বড় হেলানো তল, গাড়িটা ধরেন এখানে থামলো, ওকে, যদি এখানে থামে তাহলে আমি এইটুকু কেটে ফেলবো, কারণ আমার যেখানে থামবে ওইটুকু নিয়ে হিসাব, এরপরে আর আমার হিসাব না। তাহলে যেখানে থামছে ওইটুকু নিয়ে আমার হিসাব, এখানে থামছে তাহলে আমি ধরলাম যে এই পয়েন্টে থেমে গেছে। ঠিক আছে, এরপরে আরও আছে কিন্তু আমি এখান থেকে কেটে ফেলছি, আমার এইটুকু নিয়ে হিসাব। এখানে থেমে গেছে, তার মানে থেমে গেছে, শেষ বেগ 0 হয়েছে। ঠিক আছে, এইবার আসো দেখো গাড়ির সরণ কতটুকু হলো। সরণ হলো এখান থেকে এই পর্যন্ত সরণ। এই যে সরণটা, এই সরণটা হচ্ছে 20 মিটার। 20 মিটার সরণ হয়েছে। কি ক্লিয়ার? এখন আমরা কি করব? কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করব। কাজ শক্তি উপপাদ্য কি? সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু ডেল ইকে, গতিশক্তির পরিবর্তন ইকুয়াল টু কৃত কাজ। যতগুলো বল দ্বারা কাজ হবে সবগুলো বল দ্বারা কৃত কাজের সমষ্টি এক পাশে নিব, অপর পাশে গতিশক্তির পরিবর্তন নিব। আসো দেখি তো এই গাড়ির উপর কয়টা বল আছে। আসো দেখি এই গাড়ির উপর কয়টা বল আছে। এখানে কয়টা বল এই গাড়ির উপর ক্রিয়া করতেছে? একটা হচ্ছে ওজন বল এমজি। তাহলে এমজি কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে ওজন বল ক্রিয়া করতেছে এমজি। আরে সামনে এসো না। তাহলে দেখো এমজি ক্রিয়া করতেছে এমজি নিচের দিকে, এই যে এমজি, ওকে। তাহলে এটা হচ্ছে ওজন বল। বল পাইলাম আরেকটা, একটা
আর কোনো বল আছে? চিন্তা করো তো, আর কোনো বল আছে? ওজন ছাড়া আর কোনো বল আছে? আছে, ওজন ছাড়া আরেকটা বল আছে, সেটা হচ্ছে ব্রেকজনিত বল, বাধাদানকারী বল। গাড়ির বেগ ছিল 50, গাড়ির বেগটা কমতে 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 এক সময় শূন্য হয়েছে, তাহলে গাড়ির গতিকে বাধা প্রদান করা হয়েছে। তাহলে গাড়ির গতিটা যেদিকে বাধা প্রদান করা হয়েছে তার বিপরীত দিকে, এটা হচ্ছে বাধাজনিত বল। এই যে ব্রেকজনিত বল, এই ব্রেকজনিত বলের মানটাই তো বের করতে বলছে, তুমি একে ভুলে গেলে হবে? এই এফ এর মানটাই তো আমাদের বের করতে বলছে। তাহলে এফ হবে গতি যেদিকে তার বিপরীত দিকে, মানে সরণ যেদিকে তার বিপরীত দিকে বাধাদানকারী বল হবে, ব্রেকজনিত বল হবে। এই একটা বল। আর কোনো বল আছে? আছে, আর একটা বল আছে, আছে আর একটা বল। গাড়ির উপর আর একটা বল আছে, কিন্তু যেটা হেলানো তল সমতল, কাজ হিসাব করার সময় কখনো এটাকে নেওয়া লাগে না। কেন? কারণ সেই বল দ্বারা কাজ অলওয়েজ তলের উপর শূন্যই হয়। সেই বলটার নাম হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। তাহলে এর উপর আরও একটা বল আছে, সেই বলটা হচ্ছে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর। দেখো আর একটা বল আছে, কি? তলের অভিলম্বিক প্রতিক্রিয়া। তো তলের অভিলম্বিক প্রতিক্রিয়া তলের লম্ব বরাবর, আর সরণ হচ্ছে এদিক বরাবর। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আসো, যতগুলো বল দ্বারা কাজ হবে সবগুলো বল দ্বারা আমরা কাজ এখানে যোগ করব। তাহলে প্রথমে আসো এমজি, ওজন দ্বারা কাজ। এমজি, এটা এমজি, এটা এস, এই কোণটা থিটা। এমজি এস কস থিটা, কস কত ডিগ্রি? এটা 30 হলে এটা 60 ডিগ্রি। তাহলে এমজি এস কস 60 ডিগ্রি। ওকে, দেন এবার বাধাদানকারী বল এফ দ্বারা কাজ। তাহলে এফ, এফ এস, এফ এস কজ 180 ডিগ্রি, 180 ডিগ্রি। বল এবং সরণ পরস্পরের বিপরীত, বল এবং সরণ পরস্পরের বিপরীত। ওকে, এইবার তুমি যদি ওই আর দ্বারা কাজ নাও, তাহলে আর এবং এস, আর সরণ এস, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আর এস কজ 90 ডিগ্রি নিলাম না, বুঝছো? বা নিলেও নিয়ে রাখতে পারো, আর এস কজ 90 ডিগ্রি, এটা জিরো, এটা দ্বারা কোনো কাজ নেই। এবার এবার কি নিব? গতিশক্তির পরিবর্তন। তাহলে যতগুলো বল ছিল, ভাই ঘর্ষণ নিবেন না, ঘর্ষণের কথা বলছে এখানে, শুধু বাধাদানকারী বল একটা বলই আছে, সেটা হচ্ছে ব্রেকজনিত বাধাদানকারী বল, সেটা তো আমি অলরেডি নিছি। এবার ওই পাশে নিব গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো ভি হচ্ছে 0 0 আর ইউ এর মান হচ্ছে 50, শেষ। এবার এই লাইনে মান বসাই দিব। এম এর মান ছিল 1200 কেজি, জি এর মান 9.8, এস এর মান 20, কস 60 হাফ, তারপরে কজ 180 ডিগ্রি, তাহলে মাইনাস এফ, এস এর মান 20, তারপর ওই পাশে হাফ এম, এম এর মান 1200, ইউ ভি স্কোয়ার মানে 0 আর ইউ স্কোয়ার মানে 50-এর স্কোয়ার। দেখো সবই জানি, একমাত্র জানা নেই এফ এর মান। তাহলে এবার এখান থেকে এফ এর মানটা বের করব। কিভাবে বের করব? ক্যালকুলেটর দিয়ে বের করব, আশা করি। তাহলে এটাকে ওই পাশে নিলে এটা এই পাশে চলে আসবে। তাহলে 1200 গুণ 9.8 গুণ 10, 10 দিয়ে এটা এই পাশে যোগ 0.5 গুণ 1200 গুণ 50-এর স্কোয়ার নিলাম, তাকে এবার ভাগ দিব 20 দিয়ে। তাহলে বাধাদানকারী বল হবে 80,880 নিউটন। এই যে এটাই হচ্ছে বাধাদানকারী বল। দেন, বুঝতে পারছো? এক পাশে কৃতকাজ, অন্য পাশে গতিশক্তির পরিবর্তন। সুন্দর করে কয়টা বল আছে বলগুলোকে অ্যানালাইসিস করে ফেলবো, তাহলে কাজ হয়ে যাবে। তুমি যদি ওজন দ্বারা কৃতকাজ, তোমার যদি মনে হয় যে ভাই ওজন দ্বারা কৃতকাজ, দেখেন এইখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু এইচ, আমি ওজন দ্বারা কৃতকাজটাকে এমজি এইচ লিখবো, ওকে, তাও আমার কোনো আপত্তি ছিল না। এমজি এস কস 60 মানে এমজি এইচ, ঠিক আছে? এম জি এস কস 60, এই এস কস 60 মানেই তো এইচ। তো তুমি যদি ওখানে এমজি এইচও লিখতা তাও কোনো সমস্যা ছিল না। দেখো এই কোণের কস 60, কস 60 ডিগ্রি ইকুয়াল টু কোণের বিপরীতটা লম্ব, কোণের সাথে হচ্ছে ভূমি, এই যে এইচ। তাহলে এইচ ডিভাইডেড বাই এইচ, কোণটুকু একটু দেখায়, ওটা তো এমজি এর দাগ ছিল, এইচ হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে এইচ, ঠিক আছে? তাহলে cos 60 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এস। তাহলে অতএব এইচ ইকুয়াল টু এস cos 60। দেখো এই যে এস cos 60 মানে এইচ। তুমি যদি এখানে এমজি এইচ নিতা তাও কোনো সমস্যা হইতো না। এবার আসো যান্ত্রিক শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা দিয়ে। তাহলে অর, এবার
শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা দিয়ে দেখি তো শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করলে কি হয়। তাহলে চিত্র আরেকবার এঁকে ফেলবা। এবার দেখো শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করলে মজার ব্যাপার হচ্ছে তোমার আর কোনো বল আচরণের দিক ঠিক দেখার দরকার নেই। কেন? কেউ যদি আমাকে ম্যাথ করতে দেয় আমি শক্তির সংরক্ষণশীলতা দিয়েই করব। কেন? কারণ শক্তির সংরক্ষণশীলতা দিয়ে যদি করা হয় তাহলে আর আমার দিক ঠিক দেখা লাগে না, বল আচরণের দিক ঠিক। কারণ শক্তির কোনো দিক নাই, শক্তির পরিমাণ জাস্ট এত জুল। তাহলে আমি জাস্ট আদি বিন্দু শেষ বিন্দু শক্তি নিব। তাহলে আসো এই পয়েন্ট থেকে গাড়িটা চলা শুরু করছে, ধরো এই পয়েন্ট থেকে গাড়িটা চলা শুরু করছে, গাড়িটা এসে এখানে থামলো। ঠিক আছে, অনেকে ভাবতে ভাই হেলানো তলে পাদবিন্দুতে কেন থামবে? এখানেও থামতে পারে। ভাই যেখানে থামবে সেটাই আমার প্রসঙ্গ তল। আমরা বিভব শক্তি কিভাবে হিসাব করি? প্রসঙ্গ তলের সাপেক্ষে হিসাব করি না? যেখানেই থামবে সেটাই আমার প্রসঙ্গ তল, অর্থাৎ বাকিটুকু মুছে দেবো, শেষ। এটার সাপেক্ষে আমরা হিসাব করব। কি ক্লিয়ার? তো আমি ধরলাম গাড়িটা এখানে থামছে, আমি ধরলাম গাড়িটা এখানে থামছে। তাহলে ইউ এর মান 50 মিটার পার সেকেন্ড, ভি এর মান 0। কত মিটার দূরত্ব অতিক্রম করে এসে থামছে? এস হচ্ছে 20 মিটার। তাহলে বাধা দানকারী বল এই এফ এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, সরণ হচ্ছে এস এদিকে, সরণ এস এদিকে, এই যে এটা এস এর ডিরেকশন। কোণের মানটা কত? 30 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি দিয়ে যেহেতু করব, তাহলে গাড়িটা এখানে ছিল, এখানে পৌঁছাইছে। তাহলে গাড়িটা কোন পয়েন্টে ছিল? এ বিন্দুতে। গাড়িটা কোথায় পৌঁছাইছে? বি বিন্দুতে। তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা কি বলে? এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল হবে এনার্জি অফ বি পয়েন্ট। আদি বিন্দুর শক্তি, বিভব শক্তি, গতিশক্তির যোগফল শেষ বিন্দুর বিভব শক্তি, গতিশক্তির যোগফলের সমান হবে, যদি না রাস্তার মাঝখানে কেউ ধরে। এবার রাস্তার মাঝখানে কেউ ধরতে পারে। যদি রাস্তার মাঝখানে কেউ ধরে, এই পথে এখান থেকে এখানে আসছে, যদি এই পথের মধ্যে কেউ থাকে তাহলে সে শক্তি দিতেও পারে, নিতেও পারে। যদি ত্বরণজনিত বল থাকে, অর্থাৎ মনে করো গাড়ির এক্সিলারেটর দিলে ত্বরণ হয়, তখন শক্তি তোমাকে দিবে। কিন্তু ব্রেক দিলে মন্দন হয়, তাহলে মন্দন হলে তো তোমাকে থামানোর চেষ্টা করবে, তার মানে তোমার কাছ থেকে শক্তি নিয়ে নিবে। বুঝো? তাহলে এখানে কে আছে? ব্রেক জনিত বল। ও আচ্ছা, তাহলে ব্রেক জনিত বল হলে তো শক্তি নিয়ে নিবে। তা আমি তোমাকে কি শিখাইছিলাম? এ বিন্দুর শক্তি সমান সমান বি বিন্দুর শক্তি লিখবা। পথের মাঝখানে যেই থাকুক, বাধাদানকারী বল থাকুক, সাহায্যকারী বল থাকুক, যেই থাকুক, তার দ্বারা কৃত কাজটাকে যোগ করে দিবা। অর্থাৎ এ বিন্দুর শক্তির সাথে বাধাদানকারী বল, ত্বরণজনিত বল, মন্দনজনিত বল, যত বল থাকবে সেই বল দ্বারা কৃত কাজ, সেই বল দ্বারা কৃত কাজ মানে শক্তি, এটা যোগ করে দিবা, এনার্জি যোগ করে দিবা, যোগ করে দিয়ে বি বিন্দু শক্তি পাওয়া যাবে। কথা কি বুঝছো? এবার আসো এ বিন্দুর শক্তি নিব। এ বিন্দুর উচ্চতা এটা এইচ, এই যে উচ্চতাটা এ বিন্দুর উচ্চতা এটা এইচ। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি এমজি এইচ। ওকে, গতি শক্তি, হ্যাঁ বেগও আছে তো 50 মিটার পার সেকেন্ড। তাহলে গতি শক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার এ বিন্দুতে। এইবার আসো বি বিন্দুতে বেগ 0, তাহলে গতি শক্তি হাফ এম ভি স্কোয়ারটা 0, বিভব শক্তি এমজি এইচ, ভাই এমজি এইচ ও 0। দেখো এইটা না আমার প্রসঙ্গ তল, আমি এই তলের সাপেক্ষে এ বিন্দুর উচ্চতা হিসাব করছি না, এই বিন্দুর উচ্চতা। তাহলে এই বিন্দুর উচ্চতা এইচ ছিল, এমজি এইচ, কিন্তু বি বিন্দুর ওই তলের সাপেক্ষে দেখো কোনো উচ্চতা নাই। যেহেতু কোনো উচ্চতা নাই সেহেতু এইচটা 0, শক্তি 0। আরে তাহলে এ বিন্দুতে শক্তি ছিল, চিন্তা করো, ফিল করো, এ বিন্দুতে শক্তি ছিল, বি বিন্দুতে শক্তি 0 হয়ে গেল। তাহলে পথের মাঝখানে শক্তি অবশ্যই কেউ খাইয়ে ফেলছে। তাহলে শক্তি গেল কই? শক্তি খাইলো কিনা? তার মানে রাস্তার মাঝখানে কেউ আছে যে শক্তিটা নিয়ে নিছে। অর্থাৎ রাস্তার মাঝখানে এমন কোনো বাধাদানকারী বল আছে যে বাধা অতিক্রম করতে গিয়ে শক্তিটা খরচ হয়ে গেছে। এই কারণে বি বিন্দুতে আসলে থলি খালি হয়ে গেছে, শক্তির থলি আর ভরা নাই। দেখলাম থলিতে কোনো শক্তি নেই। বোঝা গেল? তাহলে পথের মাঝখানে কে আছে? এই যে বাধাদানকারী বল আছে। তাহলে এই বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ এফ এস কজ 180। বুঝছো? তুমি যদি এখানে মাইনাস দাও, যেহেতু ভাই কাজ বিয়োগ হবে, তাহলে মাইনাস এফ এস পরিমাণটা লিখবা, কজ আবার 180 লিখবা না। মাইনাস দিয়ে কজ 180 লিখলে তো আলটিমেটলি প্লাস হয়ে গেল। তাহলে এটা কিন্তু সতর্ক থাকবা। এবার আসো এম এর মান 1200, জি এর মান 9.8, এইচটা লাগবে। তো আসো এইচটা বের করে নি। এইচ তুমি এটা 30, এটা 60 দিয়েও বের করতে পারো, আবার এটা 30 দিয়েও বের করতে পারো।
সাইন 30, তাহলে সাইন 30 ইকুয়াল টু সাগরের লবণ এইচ ডিভাইডেড বাই আসে অতিভুজ 20, তাহলে অতএব এইচ হচ্ছে সাইন 30 মানে হাফ 20 10 মিটার, তাহলে এমজি এইচ 10 হাফ এম 1200 ইউ স্কোয়ার 50-এর স্কোয়ার মাইনাস এফ এস এর মান 20 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে এফ বের করতে হবে। মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা একই, চিন্তা করে দেখো হাফ এম মাইনাস 50 স্কোয়ার এই পাশে নিয়ে আসো না, তাহলে প্লাস হবে এম জি এইচ দেখো 10 এম জি এইচ 10, আর এটাকে এই পাশে নিয়ে আসো প্লাস হাফ এম 50 স্কোয়ার, আর এফ 20টাকে ওই পাশে নিয়ে যাও, অথবা এই পাশেও রাখো এই যে মাইনাস এফ 20। দেখো একই জিনিস, শক্তির সংরক্ষণশীলতা এবং কাজশক্তি উপপাদ্য হিসাব করে দেখবা লাস্ট লাইনে গিয়ে একই জিনিসই হবে, বুঝলা? তো এটা কেন আমার কাছে শক্তির সংরক্ষণশীলতা আমার কাছে কেন ভালো লাগে, কারণ শক্তির কোনো দিক ঠিক নেই, শুধু এ বিন্দুর শক্তি সমান সমান বি বিন্দুর শক্তি, পথের মাঝখানে যে থাকবে এ বিন্দুর সাথে সেই বল দ্বারা কৃতকাজটা যোগ করে দেব, শেষ, কাহিনী খতম, ম্যাথ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আসো এফ এর মানটা দেখি আরেকবার হিসাব করে দেখি। 1200 গুণ 9.8 গুণ 10, তার সাথে যোগ করব 0.5 গুণ 1200 গুণ 50-এর স্কোয়ার, যা পাবো তাকে ভাগ দিব 20 দিয়ে। ওকে, 80,880 নিউটন হয়ে গেল, শেষ। 80,880 নিউটন, এই হচ্ছে বাধাদানকারী বল। এবার বাকি থাকলো নিউটনিয়ান মেথড। এবার নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করে, নিউটনের সূত্র খাটিয়ে, যে কেউ যদি মনে করো যে সাপোজ এই ম্যাথটা আমি যদি তোমাকে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে করাইতাম, এই ম্যাথটা তুমি একবারও এই দুইটা নিয়ম ভাবতা না, এই যে শক্তির সংরক্ষণশীলতা আর এটা ভাবতা না, তুমি তখন ওই হেলানো তলে আমরা ওই যে ফ্রিকশনের যে ম্যাথগুলো করছিলাম নিউটনিয়ান বলবিদ্যা পড়ার সময়, হেলানো তলে নিউটনের সূত্রগুলো যেভাবে অ্যাপ্লাই করি বল বিভাজন করে করে, মনে আছে? তুমি কিন্তু ওইভাবেই চিন্তা করতা। আসো করি, দেখি হয় কিনা, অবশ্যই হবে। তাহলে শোনো, যখন নিউটনের সূত্র খাটিয়ে তখন আমি তোমারে বলি তুমি চিত্রটা একবার আঁকবা, মানে চিত্রে গাড়ি দুইবার আঁকার দরকার নেই, গাড়িটাকে একবার আঁকবা, সেটা মাঝখানে হেলানো তলের মাঝখানে জাস্ট গাড়িটাকে একবার আঁকবা। তারপরে এই গাড়ির উপর কতগুলো বল কাজ করতেছে বলগুলোকে অ্যানালাইসিস করবা। ভালো করে বোঝো, নিউটনের সূত্র দিয়ে করার সময় মেইন যে স্টেপটা, প্রথম যে ধাপটা, সেটা কি? বলগুলোকে অ্যানালাইসিস করা। কেন ভাই বলগুলোকে কেন অ্যানালাইসিস করব? কারণ নিউটন বল নিয়ে কাজ করে। নিউটনের সূত্র সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র সামেশন অফ এফ বলের লব্ধি ইকুয়াল টু এম এ। তাহলে আমি বল কয়টা সেই বলগুলোকে অ্যানালাইসিস করব। তাহলে এর উপর কয়টা বল আছে ফটাফট এঁকে ফেলবা। দেখো ফটাফট এঁকে ফেলতেছি। এর উপর নিচের দিকে আছে ওজন বল এমজি, তলের বাধাদানকারী বল, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর বাধাদানকারী বল, এমজি আছে, প্রতিক্রিয়া আছে, বাধাদানকারী বল। চিন্তা করো তো বাধাদানকারী বল কোন দিকে বাধা দিচ্ছে? গাড়িটা নিচের দিকে নামতেছে, আদি বেগ ইউ ছিল 50, গাড়িটা এখান থেকে নামা শুরু করছে, ইউ ছিল 50, ধরো এখানে এসে থেমে গেছে, ভি হচ্ছে 0, আর পথের দূরত্ব টোটাল এস হচ্ছে 20 মিটার, 20 মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটা আসছে। ওকে, এবার এর উপর তাহলে বাধাদানকারী বল কোন দিকে? গাড়িটাকে থামানো হয়েছে, এখানে বেগ ছিল 50, বেগ আস্তে আস্তে 0 হয়েছে, তার মানে বাধাটা দেওয়া হয়েছে এদিক বরাবর, তাহলে বাধাদানকারী বল। তো বাধাদানকারী বল তুমি চাইলে এভাবেও আঁকতে পারো, বাধাদানকারী বল তুমি চাইলে এভাবেও আঁকতে পারো, আবার চাইলে এভাবেও আঁকতে পারো, কিন্তু আমরা সবগুলো বলের পাদবিন্দু এখানে আঁকতেছি না, তাহলে বাধাদানকারী বল এভাবে আঁকবো না, আমরা বাধাদানকারী বল এটাকে আগায় দিয়ে অর্থাৎ পাটাকে নিয়ে এখানে আঁকবো, এইভাবে ধরে পাটাকে নিয়ে আঁকবো। তাহলে সবগুলো বলকে অ্যানালাইসিস করলাম। দেখো ভদ্রভাবে নেই কে, হেলানো তলের সাথে আর লম্বভাবে আছে, হেলানো তল বরাবরই বাধাদানকারী বল আছে, এই যে এই লোকটা ভদ্রভাবে নেই, এই লোকটা আঁকাবাঁকা ভাবে আছে হেলানো তলের সাথে। এই কোণটা থেটা এবং থেটাটা 30 ডিগ্রি। তাহলে একটা কাজ করি, এমজিকে দুটো উপাংশে ভাঙবো। তাহলে আমরা চতুর্থ অধ্যায় শিখছি কিন্তু এই যে ভাঙাভাঙির কাজ। তাহলে এটা যদি থেটা হয়, এটাও হয় থেটা, তাহলে এমজিকে যদি উপাংশে ভাঙি, এই দিক বরাবর হয় এমজি কস থেটা, আর এদিক বরাবর হয় এমজি সাইন থেটা, এমজি সাইন থেটা। এমজি আর নাই, এমজি মরে গেছে। এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা, তাহলে এইদিকে হবে এমজি কস থেটা, এইদিকে হবে এমজি সাইন থেটা। জানো তো এগুলো কিন্তু নিউটনিয়ান মেকানিক্সে পড়ানো, এই কোণ থেটা হলে এই কোণ থেটা,
তাহলে এটা যদি এমজি হয় তার এদিকে উপাংশ এমজি কস থিটা, ওইদিকে উপাংশ এমজি সাইন থিটা। তাহলে ফটাফট চিত্র এঁকে ফেলবা। দেখো আরেকবার দেখাচ্ছি, এটা গাড়ি, নিচের দিকে ওজন এমজি, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া আর, এই বরাবর বাধাদানকারী বল এফ। আর এবং এফ 90 ডিগ্রি কোণে আছে, তল বরাবর আছে এফ, তলের লম্ব বরাবর আছে আর, এমজি ওভাবে নেই, এই কোণটা থেটা, তাহলে এমজি কে দুইটা উপাংশে ভেঙে ফেলবো। এই কোণ থেটা হলে এই কোণ থেটা, এটা এমজি কস থেটা, এটা এমজি সাইন থেটা, শেষ। ফটাফট চিত্র এঁকে ফেলবা, একেবারে মনে করো যে বুলেটের বেগে চিত্র আঁকা হয়ে গেছে, তার মানে ম্যাথ হয়ে গেছে। এইবার আসো, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, আর ইকুয়াল টু এমজি। দেখো আর ইকুয়াল টু, আর এর বিপরীতে কে আছে? গাড়ি তো উপরের দিকে যায়নি, গাড়ি তো নিচের দিকেও যায়নি, তাহলে আর এর ইকুইভ্যালেন্ট, আর এর বিপরীতে এমজি কস থেটা, এটা আছে। এইবার আসো, এইবার এটা হচ্ছে বাধাদানকারী বল এফ, আর এদিক বরাবর এমজি সাইন থেটা, বাধাদানকারী বল এফ, এমজি সাইন থেটা, বাধাদানকারী বল এফ, এমজি সাইন থেটা। এইবার তুমি বলো গাড়ি কোন দিকে গেছে? কোন দিকে গেছে গাড়ি? গাড়ি নিচের দিকে গেছে। হ্যাঁ, বেগ কমছে মানে মন্দন হয়েছে, কিন্তু গেছে কোন দিকে? নিচের দিকে গেছে, নিচের দিকে গেছে। তাহলে নিচের দিকে গেছে এমজি সামেশন অফ এফ, নিউটনের সূত্র, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এমজি সাইন থেটা, এটা ইকুয়াল টু, সরি এটা মাইনাস লব্ধি বল, এমজি সাইন থেটা মাইনাস এফ লব্ধি বল ইকুয়াল টু এম এ। আমি কি করব, গাড়ি কোন দিকে গেছে সেটা থেকে বিপরীতটা বাদ দিব, তাহলে এমজি সাইন থেটা মাইনাস এফ ইকুয়াল টু এম এ। ওকে, এইবার আসো, আমাদের কি লাগবে? এফ এর মান, এম হচ্ছে 1200, জি এর মান 9.8, সাইন থেটা সাইন 30 ডিগ্রি, মাইনাস এফ এর মানটা আমরা বের করতে চাই, ব্রেকজনিত বল, বাধাজনিত বল, এফ এর মানটা আমাদের দরকার। এম হচ্ছে 1200, এ পাইলেই কিন্তু হয়ে যাবে। ইস, দুঃখের বিষয়, এ তো দেওয়া নেই, এ তো দেওয়া নেই, অর্থাৎ লব্ধি ত্বরণটা, এর মান তো দেওয়া নেই, ত্বরণ বা মন্দন যাই হোক সেটা তো দেওয়া নেই। আচ্ছা, বের করা যায় না এটা? আদি বেগ ইউ 50, দেখো শেষ বেগ ভি 0, সরণ 20 মিটার, হয়ে গেছে তো, হয়ে গেছে তো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, দেখো আদি বেগ বেশি ছিল, শেষ বেগ কম, তো মন্দন হয়েছে, মাইনাস দিতে পারো, আর যদি প্লাস দাও অটোমেটিক্যালি মাইনাস চলে আসবে আর কি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এবার ভি এর মান, ভি এর মান 0, ইউ এর মান 50-এর স্কোয়ার মাইনাস 2a, এস এর মান 20। তাহলে অতএব এ, অতএব এ হচ্ছে 50-এর স্কোয়ার ভাগ হচ্ছে 2 গুণ 20, তাহলে এটা হচ্ছে 62.5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি এটা? এটা কি ত্বরণ? না না, এটা কিন্তু মন্দন, এটা কিন্তু মন্দন হয়েছে। দেখো সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তুমি যদি এ এর মান 62.5 বসাও, বলো তো ভুল হয়ে গেল না? বলো, সামেশন অফ এফ লব্ধি বল ইকুয়াল টু এম এ, তো তুমি যদি এটা বসাও তাহলে তো এটা ত্বরণ হিসাবে হইল, তাহলে তো ভাই গাড়ির বেগ তো বাড়ার কথা। এই যে এম জি সাইন থেটা মাইনাস এফ ইকুয়াল টু এম এ, এ যদি ত্বরণ হয় তাহলে তো এদিকে বেগ বাড়ার কথা, বেগ বাড়ছে, বেগ তো কমছে, তো মন্দন হয়েছে না? তো তুমি এখানে কি প্লাস এ বসাবা, কি বসাবা? ভালো করে খেয়াল করো, কি বসাবা? তুমি যদি কিছু না বসাও, ধরো চিহ্ন না বসালা, তাহলে এ তো ত্বরণ হিসাবে কাউন্ট হবে, তখন তো এটা বড় বিয়োগ ছোট ইকুয়াল টু লব্ধি বল এম এ, ত্বরণ হবে, কিন্তু আসলে তো তা না, মন্দন হয়েছে। তাহলে মন্দন হলে যে মাইনাস 62.5 বসালা। এইবার আসো, এবার এফ এর মান বের করতে হবে, তাহলে 1200 গুণ 9.8 গুণ সাইন 30, এবার এর সাথে যোগ 12.5, সরি 1200 গুণ 62.5, ওকে 8000, সরি 80,800। বাহ, মিলে গেল তো, এত সুন্দর মিলে গেল কেন? কারণ ম্যাথ হয়েছে তাই। এই যে শেষ। এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেইভাবে করতে পারবা, বাট ম্যাথ করা যায় 3 নিয়মে, যে কোনো ম্যাথ, কোনো সমস্যা নেই। তাহলে ম্যাথের কপালে অধ্যায় নাম লেখা থাকবে না, কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখলে যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারবা। বুঝতে পারছো? ক্লিয়ার? ডান। তাহলে চলো এবার পরেরটা দেখি, আরও কিছু ম্যাথ আমরা করব। আসো 2 নম্বর,
2 নম্বর বলা হচ্ছে যে একটি গাড়ি প্রস্তুতকারী কোম্পানি, একটি গাড়ি প্রস্তুতকারী কোম্পানি দাবি করে যে তাদের তৈরি 90 কিলোওয়াট ইঞ্জিন চালিত বা ইঞ্জিনের 1200 কেজি ভরের গাড়ি স্থির অবস্থা হতে 6 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। ঠিক আছে, বেগ অর্জন করে। 1 নম্বর, ইঞ্জিন দ্বারা 2 ঘন্টাতে কি পরিমাণ যান্ত্রিক শক্তি পাওয়া যাবে। আর 2 নম্বর হচ্ছে কোম্পানির দাবি সঠিক কিনা, তাদের দাবি সঠিক কিনা। এই যে সৃজনশীল প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে তাদের দাবি সঠিক কিনা। চলো, ইঞ্জিনের ক্ষমতা কত? 90 কিলোওয়াট। তাহলে 90 কিলোওয়াটের ওই ইঞ্জিনটা 2 ঘন্টায় কি পরিমাণ যান্ত্রিক শক্তি দিতে পারে? দেখো, 90 কিলোওয়াটের ওই ইঞ্জিন দিয়ে আমি কাজ পাচ্ছি, কাজটাই তো যান্ত্রিক শক্তি, কারণ ওই ইঞ্জিন দিয়ে গাড়ি চলতেছে। তাহলে গাড়ির মেকানিক্যাল এনার্জি এটা কোত্থেকে আসবে? ইঞ্জিন দ্বারা কাজ থেকে, ইঞ্জিনের কৃত কাজ থেকে। আমার কথা কি বুঝছো? তাহলে ইঞ্জিনের কৃত কাজ থেকে গাড়ির মেকানিক্যাল এনার্জি আসবে, যান্ত্রিক শক্তি আসবে। তো কি পরিমাণ যান্ত্রিক শক্তি 2 ঘন্টাতে পাবো? ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে 90 কিলোওয়াট বাই পি ইকুয়াল টু, এটা তো ছোটবেলায় আমরা জানি যে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, কাজের হারকে ক্ষমতা বলে। তাহলে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, এই যে ডাব্লিউ এটাই হচ্ছে ইঞ্জিন দ্বারা কৃত কাজ, আর সেই কৃত কাজটাই কনভার্ট হবে কিসে? মেকানিক্যাল এনার্জিতে, যদি কোনো লস না থাকে। তো প্রশ্নে কোনো লস বলে নাই, অর্থাৎ ইঞ্জিন যা কাজ করতেছে পুরোটাই মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। বুঝতে পারছো? ইঞ্জিন কাজ করতেছে, সেই কৃত কাজটাই মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ভাই, ইঞ্জিন দ্বারা টোটাল কাজ মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হবে? বাস্তবে হয় না, কারণ বিভিন্ন ধরনের লস থাকে। কিন্তু এখানে তো কোনো লস নেই, এখানে কোনো লসের কথা বলছে উদ্দীপকে না। তাহলে ওই 90 কিলোওয়াটের ইঞ্জিন কি পরিমাণ যান্ত্রিক শক্তি দিতে পারে? কয় ঘন্টায়? 2 ঘন্টায়। তাহলে টোটাল কৃত কাজ এটা বের করলেই চলবে। তাহলে আসো, ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু টি। তাহলে পি হচ্ছে 90 কিলোওয়াট, 90 গুণ 1000 গুণ টি হচ্ছে 2 ঘন্টা। তাহলে 2 গুণ 1 ঘন্টাতে 3600 সেকেন্ড। তাহলে 2 ঘন্টাতে 2 গুণ 3600 সেকেন্ড। তাহলে এবার হিসাব নিকাশ করো, 90 কিলোওয়াট, তাহলে 90 গুণ 1000 গুণ 2 ঘন্টা, 2 গুণ 3600। তাহলে কাজ পাওয়া যাবে হচ্ছে বলো তো কত হবে? এটা আসছে 648, 1 2 3 4 5 6 এত জুল পাওয়া যাবে। এটাকে সাইন্টিফিকে তুমি লিখে নিও। ঠিক আছে, এবার আসো 2 নম্বর, দাবি সঠিক কিনা। দাবি সঠিক কিনা কিভাবে বের করবা বলো? 90 কিলোওয়াটের একটা ইঞ্জিন, আসো একটু গাড়ি আঁকি। এই যে গাড়িটা, এই গাড়িটা স্থির অবস্থা থেকে, আদি বেগ 0, স্থির অবস্থা থেকে গাড়িটা 6 সেকেন্ডে, টি ইকুয়াল টু 6 সেকেন্ড, এই 6 সেকেন্ডের মধ্যে
30 মিটার/সেকেন্ড বেগ নাকি অর্জন করে। আচ্ছা, গাড়ির ভর দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, দাবি সঠিক কিনা। কি করতে পারি, সবগুলো তথ্য আমরা নিয়ে ক্ষমতা বের করে দেখতে পারি যে 90 কিলোওয়াট হয় কিনা, অথবা সবগুলো তথ্য আমলে নিয়ে দেখি 6 সেকেন্ডে বেগ, অর্জিত বেগ 30 মিটার/সেকেন্ড হয় কিনা। সবগুলো তথ্য আমলে নিয়ে দেখি 6 সেকেন্ডে অর্জিত বেগ 30-30-এ পৌঁছায় কিনা। আমি টি চেক করে দেখতে পারি, ক্ষমতা চেক করে দেখতে পারি, বেগও চেক করে দেখতে পারি, যে কোনোটা চেক করলেই হবে। তো কোনটা চেক করবো, তোমার যেটা খুশি করো, কোনো সমস্যা নেই। তাহলে আসো আমরা সময়টা চেক করে দেখি, আসলে স্থির অবস্থা থেকে 30 মিটার/সেকেন্ড বেগ অর্জন করতে আসলে 6 সেকেন্ড লাগে কিনা। ধরো তুমি গাড়ি কিনতে গেছো, তোমার যে গাড়ির যে সেলসম্যান আছে সে তোমার পড়ে দিয়েছে, স্যার এই গাড়িটা নেন, এই গাড়িটা আমাদের কোম্পানির লেটেস্ট গাড়ি, এই গাড়িটাতে 90 কিলোওয়াটের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এই গাড়িটা আপনি যখন চড়বেন স্টার্ট দেওয়ার সাথে সাথে দেখবেন 6 সেকেন্ডের মধ্যে বেগ অর্জন হয়ে গেছে 30 মিটার/সেকেন্ড, গাড়িটা খুব ভালো গাড়ি, আপনি নেন। এটা তোমার পটানোর চেষ্টা করবে। এখন তুমি কি পটে যাবা, তুমি যাচাই করে দেখবা যে আসলে 90 কিলোওয়াটের ইঞ্জিন, গাড়ির ভর যদি 1200 কেজি হয়, তাহলে এই ইঞ্জিনটা আসলেই কি 6 সেকেন্ডে 30 মিটার/সেকেন্ড বেগ অর্জন করাইতে পারে। দেখি তো, চেক করে দেখি তো। তাহলে কিভাবে চেক করবো, দেখো, গতিশক্তির পরিবর্তন, বেগ, শেষ বেগ, আদি বেগ। তাহলে গতিশক্তির পরিবর্তন আমি বের করতে পারবো। আর আমরা কি জানি, এই যে কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু ডেল ইকে। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু ডেল ইকে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কৃত কাজ, ডাব্লিউ কৃত কাজ। ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লিউ বি ডিভাইডেড বাই টি। তো ডাব্লিউ ইকুয়াল টু কি, পিটি রে ভাই। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পিটি বসাও, কারণ আমার ক্ষমতা দেওয়া আছে। তাহলে পি 90 গুণ 1000। দেখি টি এর মান বের করে দেখবো টি কত লাগে। হাফ এম 1200 ভি স্কোয়ার 30 স্কোয়ার বিয়োগ 0 স্কোয়ার। তাহলে 1200 ভাগ 2, এটার গুণ 30 তার স্কোয়ার, তাকে ভাগ দিব 90 গুণ 1000 দিয়ে। আরে 6 চলে আসলো যে, টি এর মান 6 সেকেন্ড। ও আচ্ছা, তাহলে তো সেলসম্যান ঠিক কথাই বলছে, ও তো আসলে আমাকে মিথ্যা কথা বলে নাই, ও তো সত্যি কথাই বলছে। তাহলে 6 সেকেন্ডে 30 মিটার/সেকেন্ড বেগ অর্জন করতে পারবে। তাহলে দাবি সঠিক, দাবি সঠিক। ওকে, হয়ে গেল, বুঝছো। তাহলে কাজ শক্তি উপপাদ্যের আরও একটা ম্যাথ করে ফেললাম। আসো এবার 3 নম্বর। 3 নম্বর বলা হচ্ছে 4 কেজি ভরের একটি বস্তু 15 মিটার উচ্চতা হতে ভূমিতে 10 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে। 10 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে। প্রশ্ন হচ্ছে বাতাসের বাধাজনিত বল কত। হ্যাঁ, বাতাসের বাধা আমরা তো মুক্তভাবে পড়ন্ত বস্তুর ম্যাথ করে আসছি গতিবিদ্যাতে, সেখানে তো কোনো বাতাসের বাধা ছিল না, এখানে আছে বাতাসের বাধা। এটা বাতাসের বাধা যে আছে, সেটা আমি যদি প্রশ্ন এটা নাও করতাম তাও তুমি বুঝে যাইতা। কেমনে? আচ্ছা আসো দেখাই। একটা বস্তু, এই বস্তুটা পড়বে কত মিটার উচ্চতা থেকে, 15 মিটার উচ্চতা থেকে। ভাই 15 মিটার উচ্চতা থেকে যদি মুক্তভাবে পড়ে, অর্থাৎ বাতাসের বাধা নেই, এইভাবে যদি পড়ে, তাহলে ভূমিতে গিয়ে যখন আঘাত করবে তখন বেগ 10 হওয়ার কথা না, 10-এরও বেশি হওয়ার কথা, 10-এরও বেশি হওয়ার কথা। ভাই আপনার কথা বিশ্বাস করি না, করো না বিশ্বাস। দেখো, আমি যদি 15 মিটার উচ্চতা থেকে ফেলি আর বাতাসের বাধা নেই, অর্থাৎ মুক্তভাবে পড়তেছে, তাহলে সেই ক্ষেত্রে ভূমিতে গিয়ে যখন পড়বে তখন অর্জিত বেগ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ইউ তো শূন্য, তাহলে ভি ইকুয়াল টু ইউ শূন্য √2, জি এর মান 9.8 আর এস এর মান 15, এইচ এর মান 15। তাহলে 2 গুণ 9.8 গুণ 15 √, অ্যান্সার 17.14 মিটার/সেকেন্ড। তাহলে এবার একটু চিন্তা করো, দার্শনিক হয়ে চিন্তা করো, এভাবে মুখে হাত দিয়ে এভাবে ভাববা, ও মুক্তভাবে পড়লে তো বেগের মান 17.14 হওয়ার কথা, কিন্তু আমাদের প্রশ্নে বলছে ভূমিতে গিয়ে 10 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে। আচ্ছা, তাহলে বেগ হওয়ার কথা 17,
বেগ হয়ে গেছে 10, তার মানে বাতাসের বাধা আছে, বাতাসের বাধা বেগটাকে কমাই দিছে। বুঝতে পারছো? তাহলে এয়ার রেজিস্ট্যান্স ফোর্স আছে, সেই এয়ার রেজিস্ট্যান্স ফোর্সটাই আমাদের বের করতে হবে। যেভাবে খুশি বের করতে পারো, কোনো সমস্যা নেই। আসো, এক, কাজ শক্তি উপপাদ্য দিয়ে, কাজ শক্তি উপপাদ্য দিয়ে যদি কাজ শক্তি উপপাদ্য দিয়ে প্রবলেমটা সলভ করা হয়, তাহলে দেখো এইখান থেকে নিচে পড়তেছে, ভূমিতে গিয়ে পড়তেছে, এই যে এখান থেকে ভূমিতে এসে পড়তেছে। তাহলে দেখো এটা হচ্ছে সরণ, সরণ এটা এইচ, যার মান আমি জানি এটা 15 মিটার, ভূমিতে গিয়ে পড়ছে। তাহলে পথের মাঝখানে বাতাসের বাধা আছে, তাহলে বাতাসের বাধা একে কোন দিকে ঠেলবে? উপরের দিকে বাতাসের বাধা। সরণ নিচের দিকে, তাহলে বাতাসের বাধা ঠেলছে কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকে বাতাসের বাধা জনিত বল এফ, এই এফ এর মানটা আমরা বের করতে চাই। আদি বেগ ইউ 0, এখানে গিয়ে যখন পড়ছে তখন বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি? কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু ডে লিখে। তাহলে দেখি তো এর উপর কয়টা বল আছে, বলো এর উপর কয়টা বল আছে? কয়টা বল? এই যে একে দেখাচ্ছি, একটা হচ্ছে এর ওজন, একটা হচ্ছে নিচের দিকে এর ওজন mg, আর আরেকটা হচ্ছে বাতাসের বাধাজনিত বল এফ। কয়টা বল? দুইটা বল, mg এবং এফ। তাহলে mg h cos 0 ডিগ্রি, বুঝো? mg নিচের দিকে, h নিচের দিকে, cos 0 ডিগ্রি। বলো তো বাতাসের বাধা? f h cos 180। ভাই আর কোনো বল নেই? তুমি দেখো, খোঁজো, খুঁজে পাইলে আমাকে বলো। ভাই প্রতিক্রিয়া বল মাইর দিব ধরা, প্রতিক্রিয়া থাকে তলের জন্য, তলের উপর যদি বস্তু থাকে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া, এখানে তল কই? তাহলে প্রতিক্রিয়া আছে নাই, তাহলে আর কোনো বল কি নাই? ভাই খোঁজো, খুঁজে পাইলে আমাকে বইলো যদি আর কোনো বল থাকে। আর কোনো বল নেই, দুইটা বল আছে। আর ওই পাশে নিব গতিশক্তির পরিবর্তন, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আসো, এম এর মান 4, জি এর মান 9.8, এইচ এর মান 15, মাইনাস এফ এর মান বের করতে চাই, এইচ এর মান 15, আর এই পাশে হাফ এম এর মান 4, ভি স্কোয়ার 10 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। ওকে, তাহলে 4 গুণ 9.8 গুণ 15, এর সাথে বিয়োগ করব, বিয়োগ 0.5 গুণ 4 গুণ 10 স্কোয়ার, এবার তাকে ভাগ দিব 15 দিয়ে। তাহলে বাতাসের বাধাজনিত বল এফ হচ্ছে 25.866 নিউটন। এই যে এটাই হচ্ছে বাতাসের বাধাজনিত বল, হয়ে গেল। তাহলে তুমি এবার করো তো শক্তির সংরক্ষণশীলতা নীতি দিয়েছে ম্যাথটা, অর শক্তির সংরক্ষণশীলতা, করো করো করো, অর শক্তির সংরক্ষণশীলতা দিয়ে। শক্তির সংরক্ষণশীলতা সবচেয়ে ইজি, এ থেকে বস্তুটা বি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, এ থেকে বিতে গিয়ে পৌঁছাইছে। যান্ত্রিক শক্তির নিত্যতা বলে এনার্জি অফ এ পয়েন্ট, হওয়ার কথা ছিল এনার্জি অফ বি পয়েন্ট, মাঝখানে শক্তি প্লাস শক্তি মাইনাস। তো দেখি আমরা কি করবো, আমরা সবসময় প্লাস দিব, অর্থাৎ এ বিন্দুর শক্তির সাথে পথের মাঝখানের ঘটনা যোগ দিবা। তাহলে পথের মাঝখানে যদি কোনো ঘটনা থাকে সেটা যোগ দিবা। তাহলে পথের মাঝখানে বল দ্বারা কৃতকাজ যোগ করব, বল দ্বারা কৃতকাজ আমরা যোগ দিব। আসো, তাহলে এ বিন্দুতে যখন ছিল উচ্চতা এটা এইচ 15 মিটার, এইখানকার বেগ 0, এখানে যখন পৌঁছাইছে বেগ 10 মিটার পার সেকেন্ড। আসো বলো আমার সাথে সাথে, এ বিন্দুতে যখন ছিল তখন বিভব শক্তি কত? তখন বিভব শক্তি mgh পুরাটাই। আচ্ছা, তখন গতিশক্তি কত? গতিশক্তি ছিল না, কারণ বেগ 0, গতিশক্তি 0। এবার আসো বি বিন্দুতে যখন পৌঁছাচ্ছে, তাহলে বি বিন্দুতে দেখো তো এটা তল, তুমি বি বিন্দু সাপেক্ষে হিসাব করতেছো, তাহলে বি বিন্দু সাপেক্ষে উচ্চতা কত? 0, তো mgh নেই, অর্থাৎ বিভব শক্তিটা নেই, এটা 0। গতিশক্তি আছে হাফ এম ভি স্কোয়ার, এই দেখো বেগ 10। এবার আসো বল দ্বারা কৃতকাজ, কোন বল? বাধা দানকারী বল, ব্রেক জনিত বল, ঠিক আছে, সরি বাতাসের বাধা জনিত বল। তাহলে উপরের দিকে এফ আর নিচের দিকে সরণ এইচ। তাহলে শক্তি তোমার দিবে না, শক্তি তোমার কাছ থেকে নিয়ে নিবে। তুমি এখান থেকে দেখো, চিন্তা করো, mgh শক্তি নিয়ে নামতেছ, এই লোকটা এই যে বাধা দানকারী বল
বাতাসের বাধাদানকারী বল, ও তোমাকে বাধা দিচ্ছে, তোমার সেই বাধা অতিক্রম করে যাইতে হচ্ছে, তাহলে ওর জন্য তোমার কিছু শক্তি লস হয়ে যাচ্ছে, তাহলে বাধাদানকারী বল দ্বারা কৃতকাজে ব্যয়িত শক্তিটা বাদ যাবে। তাহলে প্লাস এফ এইচ কজ 180। এই হচ্ছে পথের মাঝখানের ঘটনা। পথের মাঝখানের ঘটনা, এ বিন্দুর এনার্জির সাথে পথের মাঝখানের ঘটনা যোগ দিব, বি বিন্দুর এনার্জি পাবো। এর চেয়ে সহজ জিনিস আর হয় না। আর এগুলো তোমার অন্য কেউ এত সুন্দরভাবে শেখাই দিবে না কিন্তু, বুঝছো? দেখো এই জিনিসগুলো বুঝলে জীবন সহজ, না হলে ম্যাথ নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, ভাই এটা হইতেছে না, এটা চেষ্টা করে পারতেছি না। বাট এখন তুমি পারবা, এখন তুমি নিজের চেষ্টা করলে যে কোনো ম্যাথই পারতে পারবা। এম এর মান কত? এম এর মান 4, জি এর মান 9.8, এইচ এর মান 15, মাইনাস এফ এর মান, এইচ এর মান 15, ওই পাশে হাফ এম, এম এর মান 4, ভি স্কোয়ার, ভি এর মান 10 তার স্কোয়ার। মজার ব্যাপার হচ্ছে এই লাইনটা আর এই লাইনটা একই, দেখো এম জি এইচ মাইনাস এফ 15 হাফ এম ভি স্কোয়ার, দেখো তাই হয়েছে। এই যে দেখো সেম লাইন। তাহলে এখান থেকে আবার এফ এর মানটা বের করবা, যদি আমার হিসাব ঠিক থাকে, তাহলে 25.866, 25.866 নিউটন। ভাই এরকম একটা ম্যাথ তো আমরা নিউটনিয়ান বলবিদ্যাতে করছিলাম, তখন তো এইভাবে করি নাই। কিভাবে করছিলাম বলো? তখন কিভাবে করছিলাম? অর নিউটনের সূত্র দিয়ে, অর নিউটনের সূত্র দিয়ে। নিউটনের সূত্র কি? যতগুলো বল কাজ করবে সবগুলো বলের সামেশন, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। বুঝছো? আসো দেখি দেখি কি হয়। তাহলে এই হচ্ছে বস্তুটা। বলো নিউটনের সূত্র দিয়ে যখন করব তখন বস্তুটাকে আঁকবো কয়বার? একবার আঁকবো। কয়বার আঁকবো? একবার আঁকবো। এবং তারপরে কি করব? নিউটন সূত্র কি নিয়ে কাজ করে? বল নিয়ে। তাহলে বলগুলোকে অ্যানালাইসিস করে ফেলবো। দেখি এর উপর কয়টা বল। একটা বল ওজন, আরেকটা বল বাতাসের বাধা। বাধা উপরের দিকে, কারণ উপর থেকে নিচে পড়তেছে। তাহলে উপর থেকে নিচে পড়তেছে আদি বেগ u0, শেষ বেগ v10, আর এখান থেকে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা 15 মিটার, এই হচ্ছে 15 মিটার। তাহলে দুইটা বল এফ এবং এমজি। আচ্ছা গেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে গেছে, নিচের দিকে গেছে, এই যে নিচের দিকে। আচ্ছা তাহলে আমরা আসো সূত্র লিখে ফেলি নিচের দিকে যেহেতু গেছে। তাহলে নিউটন সাহেব আমাদের বলছে যতগুলো বল বস্তুর উপর ক্রিয়া করবে সামেশন অফ এফ ইকুয়াল টু হবে এম এ। সামেশন অফ এফ মানে কি? লব্ধি, লব্ধি বল। লব্ধি বল কত? কোন দিকে গেছে? নিচের দিকে। বস্তুটা নিচে গেছে না উপরে গেছে? নিচে গেছে। তাহলে নিচের দিকে কে? এমজি। আচ্ছা বিয়োগ এমজি বিয়োগ এফ ইকুয়াল টু এম এ। কি বের করতে চাই? বাতাসের বাধাদানকারী বল এফ বের করতে চাই। এম এর মান 4, এম এর মান 4, জি এর মান 9.8। আচ্ছা এফ এর মান তো বের করতে চাই, এম এর মান 4। ওহো এর মান তো জানি না, এর মান তো দেওয়া নেই, বের করব এর মান। এর মান আসো বের করব। আদি বেগ u0, এইচ এর মান 15, শেষ বেগ ভি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2aH। কেন প্লাস? ত্বরণ হয়েছে রে ভাই। আদি বেগ 0 ছিল, শেষ বেগ ভি 10 হয়েছে, তাহলে কি হয়েছে? ত্বরণ হয়েছে, ত্বরণ। তাহলে শেষ বেগ 10 স্কোয়ার, আদি বেগ u0 প্লাস 2aH এর মান 15। তাহলে অতএব a 100/30, তাহলে 10/3, 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো এটা কি? এটা কি মন্দন? ত্বরণ। তাহলে ওই সূত্রে কি বসবে? এর জায়গায় প্লাস বসবে, কারণ ত্বরণ। ত্বরণ এই যে এর মানটা প্লাস বসবে। তাহলে 4 গুণ 9.8, তার সাথে আমি বিয়োগ দিব এটা 4 10 কে 40, তো 40/3। ও আচ্ছা মিলে গেছে তো। এফ 25.866 এত নিউটন। বাহ মিলে গেল তো। বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। তাহলে হয়ে গেল 3 নম্বর ডান। আসো 4 নম্বর। দাঁড়াও 4 নম্বর একটু ভেবে নিই। আচ্ছা 64 গুণ 2 ভাগ 16 8। আচ্ছা 64 মিটার, 64 মিটার উপর থেকে, 64 মিটার উপর থেকে
2 কেজি ভরের 2 কেজি ভরের একটি বস্তু ভূমিতে পৌঁছাতে সময় নেয়, ভূমিতে পৌঁছাতে সময় লাগে, ভূমিতে পৌঁছাতে সময় লাগে 4 সেকেন্ড, ভূমিতে পৌঁছাতে সময় লাগে 4 সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হবে বাতাসের বাধা বল কত, বাতাসের বাধাদানকারী বল কত, আর কত বেগে ভূমিতে আঘাত করছে, কত বেগে ভূমিতে আঘাত করছে। এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে, বাতাসের বাধা দানকারী বল এবং কত বেগে ভূমিতে আঘাত করছে। ওকে, বলো তো একই রকম ম্যাথ না, শুধু আগে বেগটা দেওয়া ছিল, এইবার বেগটা দেওয়া নেই, এবার বেগের পরিবর্তে সময় দেওয়া আছে। তো কি সমস্যা, পারবো তো আমরা। তাহলে চলো দেখি, এবার প্রথমে নিউটন দিয়ে করি। আসো প্রথমে নিউটনের সূত্র দিয়ে, নিউটনের সূত্র দিয়ে প্রথম। তাহলে নিউটনের সূত্র দিয়ে করলে চিত্র কয়বার আঁকবো, একবার। এই হচ্ছে বস্তু, এই হচ্ছে ভূমি, এই যে এখান থেকে ধরো পড়ছে, তাহলে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে u0, কত মিটার উচ্চতা, 64 মিটার, হাইট হচ্ছে 64 মিটার, 64 মিটার উচ্চতা থেকে পড়ছে। আচ্ছা 64 মিটার উচ্চতা থেকে পড়লে সময় কি 4 সেকেন্ড লাগে, দেখি তো। 64 মিটার উচ্চতা থেকে পড়লে সময় কি 4 সেকেন্ড লাগে। এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি 0, এটা 64, হাফ জি মানে 4.9 টি স্কোয়ার, তাহলে অর্থাৎ টি ইকুয়াল টু 64 ভাগ 4.9 রুট ওভার অ্যান্সার 3.61। এই প্রশ্নে ভুল আছে, 3.61 4 সেকেন্ড লাগার কথা, প্রশ্নে ভুল আছে, প্রশ্নে বলছে 4 সেকেন্ড। বলো প্রশ্নে ভুল আছে না, প্রশ্নে ভুল নেই, প্রশ্নে ঠিক আছে। হ্যাঁ 3.614 সেকেন্ড সময় লাগতো যদি সে মুক্তভাবে পড়তো, অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়তো। এই বাধাদানকারী বল, উপরের দিকে বাধাদানকারী বল, এই বাতাসের বাধাজনিত বল না থাকতো, তখন শুধুমাত্র এমজি নিয়েই পড়তো, তখন শুধুমাত্র এমজি থাকতো, তাহলে বল হয়তো শুধুমাত্র এমজি, আর বল এফ ইকুয়াল টু এম এ এমজি, তখন এম কাটাকাটি, এ জি হইতো, এই যে এর জায়গায় জি বসাই দিয়ে করতাম। তাহলে মুক্তভাবে পড়লে টি এত সেকেন্ড সময় লাগতো, তাহলে মুক্তভাবে পড়লে 3.61, কিন্তু আমাদের প্রশ্নে বলছে 4 সেকেন্ড লাগে। আচ্ছা তাহলে তো 3.61 বেশি। ওকে, তাহলে অবশ্যই বাধা আছে, এই বাধার কারণে আরেকটু বেশি সময় লাগছে, বুঝছো। বাধা যে আছে আমরা ফিল করতে পারবো। তাহলে বাতাসের বাধাজনিত বলে এফ এর মানটাই আমাদের বের করতে হবে। তো দেখো এফ এর মানটা আমরা বের করতে পারি কিনা। তাহলে উপরের দিকে এফ, নিচের দিকে এমজি, কোথায় গেছে, নিচের দিকে গেছে, তাহলে নিচের দিকে বস্তুটা গেছে। নিউটন সাহেব আমাদের বলছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, ওকে আমরা খুশি। তাহলে নিচের দিকে এমজি, উপরের দিকে এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমাদের কি বের করতে হবে, এফ এর মান বের করতে হবে। আসো মান বসাই, এম এর মান 2 কেজি, জি এর মান 9.8, এফ এর মান আমরা বের করব 2। দুঃখের বিষয় এর মান জানি না, ঝামেলাটা বুঝছো, দুঃখের বিষয় এর মান জানি না। এর মান বের করো, এর মান বের করে নিয়ে বসাও, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ah। কই তোমার তো বেগ দেওয়া নেই, তুমি কেন এটা ইউজ করবা, এই সূত্র হবে এবার না। তাহলে এইচ ইকুয়াল টু হবে এবার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এইচ এর মান 64, ইউটি 0 প্লাস হাফ এর মানই বের করতে চাই, টি এই যে 4। তাহলে 64 গুণ 2 ভাগ হচ্ছে 4 4 16, 8, এর মান 8। দেখো 9.8 না, 9.8 ত্বরণে বস্তুটা পড়ে নাই, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে পড়ছে। তাহলে এটা কি ত্বরণ না মন্দন, কি এটা ত্বরণ, ত্বরণ। তাহলে এটা 8 বসাবো প্লাস 8 আর কি। তাহলে 2.9.8, একে আমরা বিয়োগ দিব 8 দুগুণে 16 দিয়ে, 2 গুণ 9.8, তাকে বিয়োগ দিব 8 দুগুণে 16, তাহলে 3.6। অতএব এফ ইকুয়াল টু 3.6 নিউটন।
এটাই হচ্ছে বাধাজনিত বল। আর একটা জিনিস আমাদের চাইছিল, কত বেগে ভূমিতে আঘাত করেছে। সহজ তো, এই যে ত্বরণ বের করছো না, তাহলে কত বেগে আঘাত করছে, তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অথবা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, যেটা খুশি সেটা খাটাও, কোনো সমস্যা নেই। 0 এর মান 8 আর টি এর মান 4, 4 8 32 মিটার পার সেকেন্ড। দেন কেউ যদি মনে করো আমি এটা ইউজ করবো, এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাও হবে। দেখো এইচ এর মান 64, ইউ 0, ভি এর মান বের করতে চাই 2, টি এর মান 4, তাহলে 4 ভাগ 2 2, 64 ভাগ 2, ও আচ্ছা 64 ভাগ 2 দিলে 32 হয়। যার যেটা ভাল লাগে করো। কি কনফিডেন্স ফিরে আসছে? মনে হচ্ছে না যে কোনো ম্যাথ এখন পারবো? ভাই এত সহজ জিনিস, আরে যে কোনোভাবে যে কোনো ম্যাথ পারবো। ভাই পারলে এটা এবার আপনি করেন তো দেখি, কাজ শক্তি উপপাদ্য দিয়ে আসো করি, কাজ শক্তি উপপাদ্য দিয়ে করি আসো। অর কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য খাটাই করব। বস্তু এখান থেকে নিচের দিকে পড়বে, এই যে তলে গিয়ে পড়বে, এই 64 মিটার নিচের দিকে। দুটো বল আছে, কি দিয়ে করতেছি? কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য দিয়ে করতে গেলে কি করতে হবে? বস্তুর উপর যতগুলো বল আছে সবগুলো বলকে অ্যানালাইসিস করতে হবে। যতগুলো বল আছে সবগুলো বলকে অ্যানালাইসিস করব, সবগুলো বল দ্বারা কৃত কাজ নিব ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, শেষ। তাহলে নিচের দিকে এমজি। আর কোনো বল? হ্যাঁ, আর একটা বলই তো আছে, মেইন জিনিসটাই তো যেটা আমাদের বের করতে বসে, বাতাসের বাধাজনিত বল এফ। আচ্ছা দুটো বল আছে, আর কোনো বল না। আদি বেগ ইউ ছিল 0, শেষ বেগ জানি না কত, শেষ বেগ ভি, শেষ বেগ দেওয়া নেই এবার, তো কত? তাহলে ভি ধরলাম। এইবার আসো সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু ডেল ইকে। সামেশন অফ ওয়ার্ক, তাহলে এমজি এইচ cos 0 ডিগ্রি প্লাস এফ এইচ cos 180 ডিগ্রি। গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার আদিবেগ ইউ 0। তাহলে ভাই এম জি এইচ মাইনাস এফ এইচ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। একটু তাকাও, দেখো এম এর মান 2 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান 64 মাইনাস এফ এর মান বের করবো, এইচ 64, ওকে। হাফ এম এর মান 2, ভি স্কোয়ার, ভি তো দেওয়া নেই, এই যে ভি স্কোয়ার, ভিটা তো দেওয়া নেই। আচ্ছা তাহলে তো ভি লাগবে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ এর মান 0, এটি তো ভি ইকুয়াল টু ইউটি মানে এটি বসাও, এ স্কোয়ার টি স্কোয়ার। ভাই এ এর মান তো দেওয়া নেই, এর মান বের করে না বসাবা, আগে যেমন বের করছো। হ্যাঁ করতে পারো, কিন্তু তাহলে তো কি হইলো, আগের মেথডেই তো করা লাগতেছে। আমরা চাই না, আমরা এর মান বের টের করে না বসাবো না, যা দেওয়া আছে তাই দিয়ে ভি চাই। কি দেওয়া আছে? এইচ। ও আচ্ছা এইচ দেওয়া আছে, এই কথা। এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আমাদের ভি কে সরাইতে হবে, এইচ কে আনতে হবে, কারণ আমার এইচ দেওয়া আছে ভি দেওয়া নেই। আমার এইচ দেওয়া আছে ভি দেওয়া নেই, তাহলে ভি কে সরাবো, এইচ কে আনবো কিভাবে? ইউ তো 0, ইউ আদিবেগ 0, ওকে। আর টি এর মান জানি আমরা, তাহলে ভি ইকুয়াল টু, দেখো ভি ইকুয়াল টু 2h ডিভাইডেড বাই টি, ভি ইকুয়াল টু 2h ডিভাইডেড বাই টি। তাহলে ভি স্কোয়ার হচ্ছে 2h ডিভাইডেড বাই টি তার স্কোয়ার, বসাও 2h এর মান 64 ডিভাইডেড বাই টি, টি হচ্ছে 4 সেকেন্ড, তার স্কোয়ার। ডান। দেখি তো এফ এর মান কত আসে, করে দেখি তো একটু। তাহলে 2 গুণ 9.8 গুণ 64, তাকে বিয়োগ দিব এটা, 2 2 কাটাকাটি, তাহলে বিয়োগ দিব হচ্ছে উপরে 2 গুণ 64 ভাগ হচ্ছে 4, 2 গুণ 64 ভাগ 4 তার স্কোয়ার দিয়ে ভাগ দিব, তাহলে 230.4 ভাগ 64। ও আচ্ছা মিলে গেছে, 3.6 নিউটন মিলে গেছে, বুঝলা? মজা না? বলো মজা কিনা? ঠিক আছে, এবার অর শক্তির সংরক্ষণশীলতা দিয়ে,
শক্তির সংরক্ষণশীলতা দিয়ে, শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করবো এবার। তাহলে শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করলে দুইবার রাখবো, এই যে দুইবার রাখবো, এ বিন্দু বি বিন্দু, এ বিন্দুতে বেগ 0, বি বিন্দুতে বেগ ভি, আমি জানি না ভিটা কত আসলে, আর এই হচ্ছে এইচ হচ্ছে 64 মিটার, আর বাধাদানকারী বল এটা হচ্ছে এফ। এইচ কিন্তু নিচের দিকে, এইচ সরণ কিন্তু নিচের দিকে। তাহলে এবার তো শক্তির সংরক্ষণশীলতা, তাহলে এনার্জি অফ এ পয়েন্ট প্লাস বল দ্বারা কৃত কাজ, বল দ্বারা কাজ, এই বল দ্বারা কাজ নিয়ে আমি যা থাকবে সেটাই হবে বি বিন্দুর শক্তি। আসো দেখি এ বিন্দুর শক্তি, এ বিন্দুতে বেগ 0, তাহলে হাফ এম ইউ স্কোয়ার, এটা 0। এ বিন্দুর শক্তি এম জি এইচ, এম জি এইচ, এম জি এইচ বিভব শক্তি। বি বিন্দুর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, কিন্তু বিভব শক্তি 0। এবার পথের মাঝখানে কি আছে? বাধাদানকারী বল এফ এইচ কজ 180। ওকে, এম এর মান 2 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান 64 মাইনাস এফ, এইচ এর মান 64। এবার হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম এর মান 2, ভি স্কোয়ার, ভি ইকুয়াল টু ওই যে একই রকম 2h/t, তাহলে 2 × 64 ডিভাইডেড বাই টি এর মান 2 সেকেন্ড, 2 সেকেন্ড না 4 সেকেন্ড, 4, তাহলে 2 4 কেটে 2 মানে 32, সহজ কথা 32 মিটার পার সেকেন্ড, তাহলে 32-এর স্কোয়ার করো। দেখো এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই, এফ ইকুয়াল টু 3.6 নিউটন। বুঝতে পারছো? দেখো 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 ভালো করে দেখো, বুঝতে পারছো কিনা? ডান। ওকে, তাহলে এবার একটা ছোট ম্যাথ করি নাকি? 4, এবার আসো 5 নম্বর। 5 নম্বর বলা হচ্ছে 30 মিটার উচ্চতার, 30 মিটার উচ্চতার ছাদ হতে, উচ্চতার ছাদ হতে একটি বল গড়াতে গড়াতে নিচে পড়ে গেল। ভূমিতে 40 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলে ছাদে কত বেগে গড়াচ্ছিল? এত বেগে আঘাত করলে ছাদে কত বেগে গড়াচ্ছিল? আঘাত করলে ছাদে সে কত বেগে গড়াচ্ছিল বলো, পারা যাবে? ভাই এটা তো প্রাস, তো কি হয়েছে? প্রাস তো কি হয়েছে? কনসেপ্ট কাটাবো, পারবো আমরা। প্রাস বলে অজ্ঞান হয়ে লাভ নেই তো, সহজ জিনিস। প্রশ্নটা পড়বা, চিত্র আঁকবা, দেখবা ম্যাথ এমনি এমনি হয়ে গেছে। তাহলে কি বলা হচ্ছে? একটা বল ছাদ থেকে গড়াচ্ছে, দেখো এদিকে তাকাও, ছাদ থেকে গড়াচ্ছে, তাহলে এখান থেকে টুপ করে নিচে পড়ে গেছে নাকি? বলো গতিপথ এরকম টুপ করে নিচে পড়ে গেল খাড়া নিচের দিকে? নো, গড়াতে নিচে পড়ছে। এই যে গড়াচ্ছে, এভাবে এরকম গড়াচ্ছিল, বুঝছো? এরকম গড়াতে আসতেছে, দুটো বল না একটাই বল, গড়াতে আসলো, এসে এইভাবে ছাদ থেকে পড়ছে। তাহলে অনুভূমিক ভাবে গড়াতে, তার মানে বেগটা যখন ছাদ থেকে রিলিজ হয়, বস্তুটা যখন ছাদ থেকে রিলিজ হয় তখন তার বেগটা অনুভূমিক বেগ ইউ, এইচ এর মান দেওয়া আছে 30 মিটার, এইচ এর মান দেওয়া আছে 30 মিটার। তাহলে এখান থেকে এইভাবে সাই করে গিয়ে নিচে পড়ছে। যখন ভূমিতে গিয়ে আঘাত করছে, ভূমিতে গিয়ে যখন পড়ছে, এখানে গিয়ে যখন পড়ছে, তখন 40 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে আঘাত করছে। কত বেগে? 40 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে আঘাত করছে। তাহলে কত বেগে গড়াচ্ছিল এটা আমাদের বের করতে বলছে। কত বেগে ছাদ থেকে কত বেগে গড়াচ্ছিল, ওই যে যখন ওখানে ছিল তখন কত বেগ ছিল, সেই বেগের মানটা আমাদের বের করতে বলছে। পারবো না? হ্যাঁ,
এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট, এ পয়েন্টের এনার্জি ইকুয়াল টু বি পয়েন্টের এনার্জি। শেষ ভাই। পথের মাঝখানে কেউ নেই, নেই তো, কেউ তো নেই, বাতাসে বাতারাতে তো নেই। তাহলে এ বিন্দুর শক্তি বি বিন্দুর যান্ত্রিক শক্তি। আসো এ বিন্দুতে আমাকে বলো, এ বিন্দুতে বিভব শক্তি কত? এই যে এটা এইচ। এ বিন্দুতে বিভব শক্তি এম জি এইচ, এ বিন্দুতে বিভব শক্তি এম জি এইচ। গতি শক্তি, হ্যাঁ ওই যে বেগ আছে তো, হাফ এম ইউ স্কোয়ার, বেগ আছে তো। এইবার আসো বি বিন্দুতে যখন পড়বে, বি বিন্দুতে যখন পড়বে তখন এই তলের সাপেক্ষে তো কোনো উচ্চতা নেই, তলের সাপেক্ষে উচ্চতা নেই, তাহলে এম জি এইচ 0 হয়ে গেল। কিন্তু গতিশক্তি তো আছে, হ্যাঁ হাফ এম ভি স্কোয়ার আছে। এবার দেখো এম আর কোনো কাজে লাগবে না ভাই, এম কোনো কাজে লাগবে না, এম বাতিল। তাহলে জি এর মান 9.8, জি এর মান 9.8, এইচ এর মান 30 প্লাস হাফ ইউ স্কোয়ার, ইউ এর মান আদি বেগ, ওটাই আমরা বের করতে চাই, ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার 40 স্কোয়ার। সবই জানো, শুধু আদি বেগ ইউ এর মানটাই জানো না, এটাই তো বের করার দরকার। তাহলে 40 স্কোয়ার ভাগ 2 বিয়োগ 9.8 গুণ 30, যা হবে এর সাথে গুণ 2 দেন রুট ওভার অ্যান্সার। যদি আমার হিসাব ঠিক থাকে 31.811 এত মিটার পার সেকেন্ড। তাহলে ছাদ থেকে এই বেগে করাচ্ছিল, ডান হয়ে গেল। বুঝতে পারছ ভাই? প্রাসের কনসেপ্ট দিয়ে করতে পারতাম না? পারতা, করো। প্রাসের কনসেপ্ট দিয়ে যদি করা লাগতো করো, কোনো সমস্যা নেই। প্রাসের কনসেপ্ট দিয়েও করা যাবে, প্রাসের কনসেপ্ট দিয়েও করা যাবে, কোনো ব্যাপার না। তোমার বেগ বের করতে হবে কি? আদি বেগ ইউ বের করতে হবে, আদি বেগ ইউ বের করতে হবে। তো প্রাসের কনসেপ্ট দিয়ে ভেঙে 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 করতে হবে, একবার এক্স অক্ষ বরাবর, একবার ওয়াই অক্ষ বরাবর, হিসাব নিকাশ, খুব জটিল ব্যাপার স্যাপার। তো কোনো দরকার আছে এটা করার? কোনো দরকারই তো নেই এটা, আমার কথা বুঝছো? কোনো দরকারই তো নেই এটা। তো এভাবেই সহজ, এভাবেই করাটা সহজ। তুমি করতে পারবা, ধরো প্রাসের কনসেপ্ট দিয়ে করতে পারবা। প্রাসের কনসেপ্ট হলে কি হইতো? বেগ হইতো ভি, এই পয়েন্টে বেগ হইতো ভি, এটা ভি এক্স, এটা ভি ওয়াই, এটা ভি এক্স ভি ওয়াই। তো ভি এক্স কি হইতো? ভি এক্স হইতো হচ্ছে ইউ কস 0, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত না, তাহলে এটা ইউ কস 0, তার মানে ইউ, ভি এক্স মানে ইউ। আর ভি ওয়াই হইতো হাফ জি টি স্কোয়ার, মনে পড়ে কিনা? হাফ জি টি, সরি সরি সরি, ভি ওয়াই হইতো মাইনাস জিটি, মানে ইউ ওয়াই তো 0, যেহেতু অনুভূমিক দিকে বেগ, তাহলে ভি এক্স হচ্ছে ইউ, আর ভি ওয়াই হইতো এটা 0 মাইনাস জিটি। তো তোমার এখান থেকে এখানে পড়তে আবার টি লাগতো, টি বের করার জন্য আবার এইচ থেকে টি আসতে হতো, এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এখান থেকে টি বের করে নিয়ে আসা লাগতো। এইচ এর মান 30, দেখি শুরু যখন করছি দেখি কত দূর যাইতে পারি। কিন্তু শক্তি সংরক্ষণশীলতা কি সুন্দর মেথড, 30 ভাগ 4.9 তার রুট ওভার অ্যান্সার 2.47 এত সেকেন্ড। এটা হচ্ছে টি এর মান, এইচ থেকে টি এর মানটা বের করলাম। তাহলে এখানে ভি ওয়াই পাবো, আমাদের ইউ দরকার। তাহলে এবার দেখো ভি ইকুয়াল টু বা ভি স্কোয়ার ইকুয়াল টু, মানে ভি এর সূত্র কি ছিল? ভি এর সূত্র ছিল রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এটাই তো ছিল। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি এক্স মানে ইউ স্কোয়ার, আর ভি ওয়াই মানে জিটি, জিটি তার স্কোয়ার। দেখি তো কি আসে, এটা 40 স্কোয়ার, ভি এর মান 40, ইউ এর মান এটাই তো বের করতে চাই আসলে। জি এর মান 9.8 ইন্টু টি এর মান 2.474 তার স্কোয়ার। তাহলে এর সাথে গুণ 9.8, তারপরে তার স্কোয়ার, 40-এর স্কোয়ার বিয়োগ অ্যান্সার, যা হবে তার রুট ইউ, রুট ওভার অ্যান্সার। বাহ, এত সুন্দর মিলে গেল কেন? কারণ আমার ম্যাথ হয়েছে তাই। এই যে প্রাসের কনসেপ্ট দিয়ে, এই ম্যাথ যদি আমি তোমাকে প্রাসের অধ্যায় দিতাম, তোমার মাথায় এই জিনিস আসতোই না। শক্তির সংরক্ষণশীলতার এত সুন্দর টেকনিক তোমার মাথায় আসতোই না যদি আমি তোমার এই ম্যাথটা প্রাসের অধ্যায় দিতাম। বুঝতে পারছো আমার কথা?
তো তুমি ম্যাথের কপালে এটা কি লেখা থাকবে এটা কোন অধ্যায়ের ম্যাথ? তুমি আসলে যে কোনো কনসেপ্ট নির্ভুলভাবে খাটাইতে পারবা, এটাই হচ্ছে কাহিনী। তোমার আমি ম্যাথটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এইটা, বুঝতে পারছো? ম্যাথ বোঝানোর উদ্দেশ্য এটা, এটা তো সবাই বুঝছো। না হলে প্রাসের অধ্যায়ের সূত্রগুলো আরেকবার রিভিশন দিবা। যদি মনে করো ভাই এটা কই পাইলেন, এই সিকল টু হাফ জি স্কয়ার কই পাইলেন, ঠিক আছে? এর জন্য কি করবা, প্রাসের অধ্যায়ের খাতা খুলে তুমি একবার দেখবা, তাহলে দেখবা সূত্রগুলো সব মাথার মধ্যে ঢুকে বসে আছে। বুঝা গেল? বলো। ওকে, ডান। এবার আসো 6 নম্বর। 6 নম্বর আমাদের বলতেছে 10⁻³ নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে অনুভূমিক তলে রেখে শিথিল অবস্থা হতে আচ্ছা সরি অনুভূমিক তলে রেখে এর এক প্রান্তে, অনুভূমিকভাবে রেখে এর এক প্রান্তে 2 কেজি ভরের ব্লক যুক্ত করে 1 সেন্টিমিটার সংকোচন অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে? এবার কোশ্চেন নম্বর 1, ব্লকটি সাম্য অবস্থা অতিক্রমকালে তার বেগ কত? আর 2 নম্বর, তলে 3 নিউটন ধ্রুব ঘর্ষণ বল থাকলে তখন সাম্য অবস্থা অতিক্রমকালে বেগ কত? তখন সাম্য অবস্থা অতিক্রমকালে বেগ কত? আসো দেখি আমরা ম্যাথটা পারি কিনা। এবার একটা স্প্রিং এর ম্যাথ বলছে। তো আমরা স্প্রিং এর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি, স্প্রিং এর ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য, এই জিনিসগুলো খাটায় ম্যাথটা করার ট্রাই করব। তো চলো দেখি আগে কি বলছে সেটা তো বুঝি নাকি। অনুভূমিক তল, দেখো অনুভূমিক, এই যে অনুভূমিক, অনেক সময় কিছু না বলে দিলেও অনুভূমিক ভেবে নিবা। অনেক সময় স্প্রিং এর ম্যাথটা, বিশেষ করে এটা ইসাক স্যার, তপন স্যারের বইয়ের একটা ম্যাথ, ঠিক আছে? তপন স্যারের বই ম্যাথটা আছে, তো ওখানে অনুভূমিক কথাটা নাই। তো অনুভূমিক কথাটা না থাকলে তো আমি এরকম ঝুলানো অবস্থায় বুঝতে পারি, তাই না? পারি তো। তো এটা হচ্ছে আসলে কোশ্চেনের একটু ফল্ট, তো সেই ফল্টটা আমি ঠিক করে দিলাম। তাহলে শোনো, এটা হচ্ছে একটা দৃঢ় অবলম্বন, এই দৃঢ় অবলম্বনের সাথে এটা হচ্ছে একটা তল। অনেকে তো ভাই তল কেন লাগবে? আচ্ছা, তল না রাখলে, তল যদি না থাকে তো তুমি ব্লক রাখবা কিভাবে, তাই না? একটা স্প্রিং ধরো, এই হচ্ছে একটা স্প্রিং যুক্ত করে যদি 2 কেজি ভরের ব্লক ঝুলানো হয় তো নিচে পড়ে যাবে না, ঝুলে যাবে না? তো যাতে ঝুলে না যায় আর কি, ঠিক আছে? যাতে ঝুলে না যায়, তাহলে এইটা হচ্ছে একটা তল। এইবার এই যে স্প্রিংটা ভালো করে বুঝবা, এই স্প্রিংয়ের এইটা ছিল স্প্রিংয়ের শিথিল অবস্থা, এই শিথিল অবস্থাকে আমরা বলি x0, কোনো সংকোচনও নেই, কোনো প্রসারণও নেই, এটা হচ্ছে শিথিল অবস্থা। কি করা হয়েছে? স্প্রিংটাকে সংকোচন করা হয়েছে। আমরা 1 নম্বর ম্যাথটা করতেছি। স্প্রিংটাকে প্রথমে সংকোচন ঘটানো হয়েছে,
স্প্রিংটাকে একটা দৃঢ় অবলম্বনে যুক্ত করা হয়েছে, অনুভূমিক তলে রাখা হয়েছে, স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে। বলতেছে এবার এর এক প্রান্তে 2 কেজি, যেহেতু এই প্রান্ত দৃঢ় অবলম্বনে যুক্ত, তাহলে অপর প্রান্তে 2 কেজি ভরের ব্লক যুক্ত করে, ভালো করে বুঝো, এই প্রান্তে 2 কেজি ভরের ব্লক যুক্ত করা হয়েছে। যুক্ত করে 1 সেন্টিমিটার সংকোচন অবস্থায় নিছি। তাহলে ব্লকটা আমি যুক্ত করছি, তুমি ভিডিও দেখতেছো একটা, যুক্ত করছি, যুক্ত করে এইভাবে চাপ দিলাম, চাপ দিয়ে সংকুচিত করলাম, সংকুচিত করে এই যে চাপ দিয়ে স্প্রিংটাকে সংকুচিত করছি, চাপ দিয়ে স্প্রিংটাকে সংকুচিত করে এর মাথায় এই যে ব্লকটাকে রাখছি। দেখো এই যে, তাহলে কতটুকু সংকুচিত করছি রে ভাই? এই যে এতটুকু, এটুকু কত? 1 সেন্টিমিটার সংকোচন করা হয়েছে। কতটুকু সংকোচন? 1 সেন্টিমিটার সংকোচন করা হয়েছে। এই যে সংকোচন করে নিলাম, নেওয়ার পরে এখানে নিয়ে ছেড়ে দিছি। বলো ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে স্প্রিংটা প্রসারিত হবে। স্প্রিংটা প্রসারিত হলে ব্লকটা এইভাবে ছুটে যাবে, তাহলে ব্লকটা এইভাবে গতিশীল হয়ে এদিকে আসবে। এবার এই ব্লকটা দেখো, ব্লকটার সাথে স্প্রিং কিন্তু জুড়ে লাগানো নেই, জাস্ট খালি এই প্রান্তে ব্লকটাকে রেখে, ঠিক আছে, জাস্ট ব্লকটাকে রাখা হয়েছে আর কি। তাহলে ব্লকটাকে যখন আচ্ছা জুড়ে দিলেও কোনো সমস্যা নেই, জুড়ে দিলেও কোনো সমস্যা নেই, যখন আবার সাম্য অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ ব্লকটা যখন এই পয়েন্টে ফিরে আসবে, তখন ব্লকের বেগ কত এটা চাইছে। তুমি প্রশ্নটা পড়ো এবং চিত্রের দিকে একবার তাকাও, প্রশ্নটা পড়ো এবং চিত্রের দিকে তাকাও। 10⁻³ নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে অনুভূমিক তলে রেখে এর এক প্রান্তে 2 কেজি ভরের ব্লক যুক্ত করে 1 সেন্টিমিটার সংকোচন অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। 1 সেন্টিমিটার সংকোচন করে ছেড়ে দিছি। তাহলে বলো তো, ঘটনার ছেড়ে দেওয়ার পরে ঘটনা, স্প্রিং ঘটনা ঘটাবে ছেড়ে দেওয়ার পরে, তাহলে বলো তো আদি কোনটা শেষ কোনটা? আমার একটু আদি আর শেষ দেখাও তো, কই থেকে কই গেছে ব্লকটা? সংকোচন করছি করে আমি ছেড়ে দিছি, আমি হাত সরাই নিছি। তাহলে ঘটনা আমি হাত সরাই নেওয়ার পরে, ঘটনা। তাহলে আমি এখানে নিয়ে সংকোচন ঘটায় দেন হাত সরাই নিছি, সংকোচন ঘটায় দেন সরাই নিছি। তাহলে ব্লকটা এখান থেকে ছুটে এখানে যাবে, তাহলে এটা হচ্ছে আদি শেষ। বলো তো আদিতে বেগ কত? ব্লকের বেগ কত? 0। আর ব্লকটা যখন সাম্য অবস্থা দিয়ে অতিক্রম করবে তখন বেগটা চাইছে। ভাই আদিতে বেগ কেন 0? এর মাথায় সংযুক্ত করছিলাম, এই ব্লকটাকে সংযুক্ত করছিলাম, এখানে যুক্ত করে সংকোচন করছি, করে ছেড়ে দিছি, তো এখান থেকে তো ছেড়ে দেওয়া হলো, তাহলে আদি বেগ 0 ছিল না? এখান থেকে যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন আদি বেগ 0 না? তাহলে u0, ভি এর মানটা আমাদের বের করতে হবে। ভাই কিভাবে বের করব? তোমার খুশি, তোমার ইচ্ছা, তুমি যে কোনো ভাবে বের করতে পারো। আসো প্রথমে আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে করি। তাহলে কাজ শক্তি উপপাদ্য, সামেশন অফ ওয়ার্ক। দেখো আমি করে দিলে তো করেই দিলাম, কিন্তু আমি এই লাইনটা লিখবো, তোমার কাজ হবে যতগুলো বল এর উপর আছে, যতগুলো বল এর উপর মানে এই সিস্টেমের উপর, এখানে কিন্তু স্প্রিংও সিস্টেমের অন্তর্ভুক্ত একটা অংশ। তাহলে পুরো সিস্টেমে যতগুলো বল আছে সবগুলো বল দ্বারা কৃতকাজ এখানে নিবা, ওই পাশে গতিশক্তির পরিবর্তন। আসো কৃতকাজ নিবা, নাও কৃতকাজ নাও, একটা একটা করে নাও, নিতে থাকো, যে কটা বল আছে সবগুলো বল দ্বারা কৃতকাজ নিতে থাকো। খুঁজে পাচ্ছ না? বল খুঁজে পাচ্ছ না? আরে এই যে ব্লকের ওজন আছে না, mg। এবার সরণ দেখো, ভালো করে বোঝো, সরণ কিন্তু এটা না, এটা কিন্তু সরণ না, সরণ কিন্তু এখান থেকে এখানে গেছে, এটা কিন্তু সরণ, এখান থেকে এখানে, এটাই কিন্তু সরণ s, যেটা 1 সেন্টিমিটার। তাহলে আসো ওজন দ্বারা কাজ নিব। ভাই ওজন দ্বারা তো কাজ হবে না, কেন? mg ওজন, সরণ s, cos 90 ডিগ্রি। বলো বুঝছো কিনা? এটা দ্বারা কৃতকাজ নেই, এটা দ্বারা কাজ শূন্য। mg s cos 90 ডিগ্রি। ভাই তলের প্রতিক্রিয়া দ্বারা কাজ আসলে হয় না, কোনো একটা তলের প্রতিক্রিয়া দ্বারা কাজ নেই, কারণ হেলানো তল হোক আর সমতল হোক, দেখো মজার ব্যাপারটা দেখো, সমতল তলের প্রতিক্রিয়া আর এদিকে সরণ বা এদিকে সরণ, মধ্যবর্তী কোণ 90। হেলানো তলের প্রতিক্রিয়া বল আর এদিকে সরণ বা এদিকে সরণ, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে হেলানো তল বলুক আর সমতল বলুক, আর দ্বারা কোনো কাজ হয় না। এই যে এখানে আছে আর, নিলে নিতে পারো, কিন্তু আর দ্বারা কোনো কাজ নেই। তো ওজন দ্বারা নিলাম। আর কোনো বল আছে? খোঁজো। ঘর্ষণ বল নেই, প্রথম ম্যাথে ঘর্ষণ নেই।
ব্লকটি সাম্যাবস্থা অতিক্রমকালে বেগ কত? পরের ম্যাথে ঘর্ষণ আছে, প্রথমটাতে তো কোনো ফ্রিকশন নাই। আচ্ছা, তাহলে আর কোনো বল, আর কোনো বল? ইয়েস ইয়েস, স্প্রিং বল। স্প্রিং বল, স্প্রিং বল দ্বারা কাজ তুমি ভুলে যাবা? বলো কত কাজ যোগ করব? mgs cos 90 নিলাম, যোগ স্প্রিং বলের জন্য কাজ। স্প্রিং বলের কৃত কাজের সূত্র কি ছিল? স্প্রিং বল দ্বারা কাজ। স্প্রিং বল দ্বারা, আমার দ্বারা না কিন্তু, স্প্রিং বল দ্বারা কাজ। কেন 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 স্প্রিং বল দ্বারা কেন? এই যে ব্লকটা এখানে ছিল, এখানে চলে গেছে, স্প্রিং নিজে নিজে প্রসারিত হয়ে, নিজে নিজে প্রসারিত হয়ে এখান থেকে ওখানে ছুটে গেছে, এখান থেকে এখানে চলে গেছে, স্প্রিং নিজে নিজে প্রসারিত হয়ে। আমার করা লাগছে নাকি? তো স্প্রিং বল দ্বারা কাজ, আমরা এখানে স্প্রিং বল দ্বারা কাজ নিব। তো স্প্রিং বল দ্বারা কৃত কাজ হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার, এটা ছিল মূল সূত্র। বলো ইনিশিয়াল কোনটা? এটা ইনিশিয়াল, এই যে এটা ইনিশিয়াল, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, তাহলে এক্স ফাইনাল হচ্ছে 0, বুঝো? আর এক্স ইনিশিয়াল হচ্ছে মাইনাস 1 সেন্টিমিটার, মাইনাস 1 সেন্টিমিটার। দেখো ভালো করে, এক্স ইনিশিয়াল মাইনাস 1 সেন্টিমিটার আর এক্স ফাইনাল 0। কেন মাইনাস 1 সেন্টিমিটার? কারণ সংকোচন, কারণ সংকোচন, তাই। বুঝছো? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ম্যাথগুলা, নিজে 2-1 বার করতে হবে কিন্তু। তাহলে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার, স্প্রিং বল দ্বারা কাজ নিলাম, প্লাস আর কোনো বল নেই, তাহলে আর নেই। গতিশক্তির পরিবর্তন, স্প্রিং এর তো আর গতিশক্তি না, গতিশক্তি ব্লকের, তাহলে হাফ এম। স্প্রিং এর কেন নেই? স্প্রিং এর ভর অতি নগণ্য, দেখো স্প্রিং এর ভর বলে নাই, তাহলে স্প্রিং এর ভর অতি নগণ্য, তাহলে ব্লকের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আসো মান বসাই, মান বসাই, মান বসাইলে ম্যাথ ডান। হাফ কে এর মান 10⁻3, কে এর মান 10⁻3 এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। ইনিশিয়াল হচ্ছে মাইনাস 1 সেন্টিমিটার, তার আবার স্কোয়ার, তো 0.01 স্কোয়ার, বুঝো তো? এক্স ইনিশিয়ালের মান মাইনাস 1 সেন্টিমিটার, সংকোচন তাই, তো মাইনাসের বর্গ করলেও তো প্লাসই হবে, আর ফাইনাল হচ্ছে 0। এবার ওই পাশে হাফ এম, এই এম কি? ব্লকের ভর কত? 2 কেজি ব্লক, 2 কেজি। ভি স্কোয়ার, এই ভিটাই তো বের করতে চাই রে ভাই, ইউ কত? 0। শেষ। তাহলে 2 গুণ 10⁻³ গুণ 0.01 এর স্কোয়ার, এটা 2 কাটাকাটি হলো, রুট ওভার অ্যান্সার, রুট ওভার অ্যান্সার 0. ভি এর মান 0.0447 এত মিটার পার সেকেন্ড। ডান হয়ে গেল। তাহলে ব্লকটি সাম্য অবস্থা অতিক্রমকালে তার বেগ হচ্ছে এটা। এবার আসো এই ম্যাথটা, আসো তো একটু ফিল করি, আসো ফিল। তুমি আমাকে দেখাও তো, এই যে অ্যানালগ বন্দুকের মধ্যে শক্তির সংরক্ষণশীলতা কেমনে পালিত হয় বলো তো? অ্যানালগ বন্দুক যেগুলা, স্প্রিং টানা বন্দুক, খেলনা বন্দুক, সহজ কথা, খেলনা বন্দুক, খেলনা বন্দুকের মধ্যে একটা স্প্রিং থাকে, বোঝো ভালো করে, এই যে স্প্রিং। আমরা কি করি, যে গুলিটা ছুড়বো, যে ছোট মার্বেলটা, সেটা এর মাথায় বসাই, বসানোর পরে স্প্রিংটাকে এভাবে টান দিয়ে, এই যে ট্রিগার টানা, এভাবে টেনে সংকোচন ঘটাই। তাহলে এই দেখো স্প্রিংটাকে সংকোচন ঘটানো হয়েছে, দেখছো? দিয়ে তার মাথায় এই যে গুলিটা বসানো হয়েছে, বুঝলা? এইবার যখন গুলিটা ছোড়া হবে, তখন স্প্রিংটা, যখন গুলিটা ছোড়া হবে তখন স্প্রিংটা দেখবা প্রসারিত হয়ে গেছে, ছেড়ে দিলেই দেখবা গুলি ছুটে চলে গেছে। তাহলে গুলি এই যে এখান থেকে গুলি একটা বেগ নিয়ে বের হয়ে গেছে, দেখছো? দেখো তো শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্ট একটু চিন্তা করো। আমি স্প্রিংটাকে সংকোচন ঘটাইছি, স্প্রিংটাকে আমি সংকুচিত করছি, সংকুচিত করে এর মধ্যে আমি একটা বিভব শক্তি জমা করছি। কত সেই বিভব শক্তি? স্প্রিংটাকে এক্স পরিমাণ সংকুচিত করে এর মধ্যে বিভব শক্তি জমা করছি, স্প্রিং এর বিভব শক্তি ইপি, স্প্রিং এর বিভব শক্তি ইপি, দ্যাট ইজ হাফ কে এক্স স্কোয়ার জমা করছি। আচ্ছা, বন্দুকটা থেকে যখন গুলিটা বের হয়ে গেছে, তখন হাফ এম বি স্কোয়ার একটা গতিশক্তি নিয়ে বের হয়ে গেল না? দেখো তো, আগে তো গুলির কোনো বেগ বা গতিশক্তি ছিল না, যখন বন্দুকের মাথা থেকে বের হয়ে গেল হাফ এম বি স্কোয়ার নিয়ে ছুটে গেল। এই হাফ এম বি স্কোয়ার গতিশক্তি, এই গতিশক্তি পাইলো কই? এই গতিশক্তি ওকে কে দিল? এই গতিশক্তি পাইলো কোথায়? গুলির গতিশক্তি হাফ এম বি স্কোয়ার আসলো কোত্থেকে? খোঁজো।
খোঁজদা সার্চ লাগাও, ইনভেস্টিগেশন করো, এই এই গতিশক্তি হাফ এমভি স্কয়ার কোত্থেকে আসলো, করো, ইনভেস্টিগেট করো, কোত্থেকে আসলো এটা। ইয়েস, স্প্রিংয়ে সংকুচিত করে ওর মধ্যে একটা বিভব শক্তি জমা করা হয়েছিল, হাফ কে এক্স স্কয়ার। স্প্রিংয়ের বিভব শক্তি কি মনে পড়ে? মনে পড়ে যখন স্প্রিংটা প্রসারিত হয়েছে, দেখো এক্স পরিমাণ সংকোচন ছিল, হাফ কে এক্স স্কয়ার। যখন প্রসারণ হলো তখন এক্স কত? সংকোচনও নেই, প্রসারণও নেই, সংকোচনও নেই, প্রসারণও নেই, শিথিল অবস্থায় ফিরে গেছে। তাহলে এক্স কত? 0। তাহলে হাফ কে এক্স স্কয়ার গেল কোথায়? নেই, হাফ কে এক্স স্কয়ার নেই। তাহলে সেই হাফ কে এক্স স্কয়ার গেল কোথায়? শক্তির তো সৃষ্টি বা ধ্বংস নেই। ওই হাফ কে এক্স স্কয়ার স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তিটাই কনভার্ট হয়ে গেছে গুলির গতিশক্তিতে। শক্তির সংরক্ষণশীলতা, বুঝছো আমার কথা? স্প্রিংয়ের বিভব শক্তি, স্প্রিংয়ের বিভব শক্তি এটাই ব্লক বা গুলির গতিশক্তি, গুলির গতিশক্তিতে কনভার্ট হয়েছে, বুঝছো? তাহলে স্প্রিংয়ের বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার, এটাই কনভার্ট হয়েছে কিসে? গুলির গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। মজার ব্যাপার, এই জিনিসটাই তুমি করছো বা এই জিনিসটাই করছি। ইয়েস, দেখো হাফ কে এক্স স্কয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এটাই করছি। বুঝতে পারছো আমার কথা? এবার আসো এই ম্যাথের ক্ষেত্রে আমি তোমার দেখাই, ঠিক আছে? এই ম্যাথের ক্ষেত্রে দেখাই, এটা তো বুঝালাম। শক্তির সংরক্ষণশীলতা সেম জিনিস, তুমি যদি এটা বোঝো এখন এই ম্যাথটাও পারবা। শক্তির সংরক্ষণশীলতা দিয়ে যদি আমরা করি, শক্তির সংরক্ষণশীলতা দিয়ে, তাহলে স্প্রিং এর এটা ছিল স্বাভাবিক শিথিল অবস্থা, এবার স্প্রিংটাকে এই যে সংকুচিত করা হয়েছে, সংকুচিত করে এর মাথায় ব্লক রাখা হয়েছে, দেন ব্লকটাকে ছেড়ে দিলে ব্লকটা এই যে ছুটে যাবে, স্প্রিংটা এরকম প্রসারিত হয়ে ব্লকটা ছুটে চলে যাবে। তাহলে এটা আদি বেগ ইউ, এই ইউ তো 0 ছিল, শেষ বেগ ভি, এটা আমরা বের করতে চাই। তাহলে আসো এই বিন্দুটা এ বিন্দু, এই বিন্দুটা বি বিন্দু, এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট যদি পথের মাঝখানে কেউ না থাকে, ঠিক আছে? পথের মাঝখানে প্লাস মাইনাস শক্তি যদি না থাকে, পথের মাঝখানে কেউ নেই কারণ এখানে কোনো ঘর্ষণ নেই। বলো এ থেকে বিতে কোনো ঘর্ষণ বা বাধাদানকারী বল আছে কিনা? কোনো ঘর্ষণ বল আছে? নেই। বাধাদানকারী বল আছে? নেই। ওকে, আসো এবার এই বিন্দুর শক্তি, এই বিন্দুতে গতিশক্তি হাফ এম জিরো স্কোয়ার, গতিশক্তি নেই। বিভব শক্তি দেখো, এবার বিভব শক্তি দুটো, এবার বিভব শক্তি দুটো, একটা এমজিএইচ আর একটা হাফ কে এক্স স্কোয়ার, দুটো। এবার এই সিস্টেমের মধ্যে দুটো বস্তু আছে, একটা স্প্রিং একটা ব্লক, মাথায় ঢুকাও কথাটা। সিস্টেম, তার মধ্যে দুটো বস্তু, ব্লক এবং স্প্রিং। তাহলে আসো এদিকে তাকাও, এটা ইনিশিয়াল অবস্থা, এখানে কিন্তু স্প্রিং এর সংকোচন আছে 1 সেন্টিমিটার, ঠিক আছে? সংকোচন আছে 1 সেন্টিমিটার। আর যখন এখানে, তখন স্প্রিং এর কোনো সংকোচন নেই, x0। কেন এখানে নেই? কেন? এই যে দেখো স্প্রিং প্রসারিত হয়ে যাবে, তো এখানে গেলে স্প্রিং প্রসারিত হয়ে যাবে, তখন তো x0। তাহলে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার স্প্রিং এর নিলাম। কেন ব্লকের নিবা না? ভাই এই তলের সাপেক্ষে যদি আমি নিই, ব্লকের বিভব শক্তি এমজিএইচ নেই তো ভাই, ব্লকের বিভব শক্তি তো নেই, এমজিএইচ তো 0, বুঝছো? এই তলের সাপেক্ষে ব্লকের বিভব শক্তি নেই তো, এমজিএইচ তো 0। এবার আসো বি বিন্দুতে, বি বিন্দুতে অভিকর্ষ বিভব শক্তি এমজিএইচ 0, আগে সেটা বসাই। এই তলের সাপেক্ষে উচ্চতা তো নেই, বেগ বের করতে চাই, ওকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি। এবার আরেকটা, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, বলো এক্স কত? 0, তাহলে হাফ কে এক্স স্কোয়ারও নেই, 0, বুঝছো? বোঝা গেছে ভাই? এমজিএইচ নেওয়ার কি দরকার? এখানেই তো কাহিনী। আমি এখন নিব, তুমি এখন এমজিএইচ ভাই, দুই পাশে তো এমজিএইচ, দেখেন একই তলের সাপেক্ষে এমজিএইচ, দুই পাশে নেওয়ার দরকার নেই, বাদ দিয়ে দেন। এমজিএইচ দেখানোর কোনো দরকার নেই, ওটা না দেখাইলেই তো হয়। এটাই তো বোর্ড বইগুলোতে দেখায়নি, এখানেই তো সমস্যাটা করছে। এই ম্যাথের ক্ষেত্রে তুমি পার পেয়ে গেছো, যখন হেলানো তল হবে, যখন স্প্রিংটা এরকম হেলানো তলে রাখা হবে, এই যে তোমার ভাবনা চিন্তার উপাদান দিয়ে দিলাম,
তুমি ভাবনা চিন্তা করবা, যখন হেলানো তলে থাকবে তখন কি হবে? তখন তো মুশকিলে পড়ে যাওয়া, বুঝছো? তখন কিন্তু MGH 2 জায়গায় কাটাকাটি যাবে না, তখন কিন্তু বিভব শক্তির কাহিনী আছে একটা, বুঝছো? এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতে হবে। তো সিম্পল জিনিস বুঝো, কঠিন জিনিসও বুঝে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এবার আসো, দেখো কি দাঁড়াইলো দিন শেষে, হাফ কে এক্স স্কোয়ার আর ও হাফ MV², বুঝছো? তাহলে হাফ কে এর মান 10⁻³ এক্স 0.01 তার স্কোয়ার, হাফ এম এর মান 2V²। তাহলে সেম জিনিস দেখো, সেম এই লাইনটার এই লাইনটা সেম, 0.447, 0.447 এত মিটার পার সেকেন্ড। ডান। এবার 2 নম্বরটা নিতে পারবো না? এই ম্যাথই শুধু ফ্রিকশন অ্যাড করে দিছে, একটা ধ্রুব ঘর্ষণ বল অ্যাড করে দিছে। জাস্ট কি হবে, আমি যদি কাজ শক্তি উপপাদ্য দিয়ে করি তাহলে কৃত কাজ আর একটা বল দ্বারা কাজ যোগ হবে, তাহলে তলে ধ্রুব 3 নিউটন ঘর্ষণ বল কাজ করবে। আসো 2 নম্বর, 2 নম্বর, এবার তলে ঘর্ষণ বল কাজ করবে। নাও ফটাফট চিত্র এঁকে ফেলো, আমার আগে করে ফেলো। নাও, আমি ছোট মানুষ, আমার করতে সময় লাগবে, তোমার করতে সময় লাগবে না, তাড়াতাড়ি করো। এই যে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, স্প্রিংটাকে সংকুচিত করা হলো, ওকে, তারপর ব্লক রাখা হলো, ওকে, তারপরে ছেড়ে দেওয়া হলো, তাহলে ব্লক ছুটে চলে আসলো, ওকে, ব্লকের বেগ বের করতে হবে, আদি বেগ u0, ঠিক আছে। এইবার এখানে একটা ফ্রিকশন আছে, এই যে F 3 নিউটন, ধ্রুব ঘর্ষণ বল 3 নিউটন আছে, আমরা 3 নিউটন দিছি না, 3 নিউটন দিছি না, হ্যাঁ, ওকে। তাহলে নিচের দিকে mg আছে, ওকে, এখান থেকে এখানে যাবে সরণ, এটা s 1 সেন্টিমিটার, ঠিক আছে। আর অবিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে আছে, আর স্প্রিং বল তো আছে। তাহলে কৃত কাজ সামেশন অফ ওয়ার্ক ডেল ইকে, গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান। আসো, গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান, কৃত কাজ mgs cos 90 বাদ এটা, তারপর স্প্রিং বল দ্বারা কাজ, তাহলে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার প্লাস, এবার ঘর্ষণ এফ এফ এস cos 180, ঠিক আছে, cos 180। আর গতিশক্তির পরিবর্তন হাফ এম v² মাইনাস u² ইউ মানে তো 0 অসমান বসাই, হাফ কে, এটা ইনিশিয়াল কিন্তু, এটা এক্স ইনিশিয়াল, এটা এক্স ফাইনাল 0 আর এক্স ইনিশিয়াল হচ্ছে -1 সেন্টিমিটার, তাহলে কে এর মান 10⁻³ এক্স ইনিশিয়াল মাইনাস 0.01 তার স্কোয়ার বাই মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়, আর এক্স ফাইনাল তো 0ই, ঠিক আছে। তাহলে এটা 0.01 তার স্কোয়ার মাইনাস 0 মাইনাস এফ 3 গুণ এস 1 সেন্টিমিটার 0.01 cos 180 বলে মাইনাস। এবার হাফ এম ব্লক 2 v², ভি এর মান বের করব। অনেক সময় বেগের মান ঋণাত্মক আসতে পারে, ভাই ঋণাত্মক আসতে পারে, হ্যাঁ পারে, ঋণাত্মক আসতে পারে। 10⁻³ গুণ 0.01 স্কোয়ার মাইনাস 3 × 0.01, ওকে, এটা √ অ্যান্সার 0.14। আচ্ছা মাইনাস আসে নাই, বেঁচে গেছি। এত মিটার পার সেকেন্ড মাইনাস আসবে, কখন আসবে বলতেছি, 3 এর জায়গায় 10 বসাও, তাহলে 0.5 10⁻³ গুণ 0.01 স্কোয়ার মাইনাস 10 গুণ 0.01, আইজ মাইনাস চলে আসছে, 10 বসাও, মাইনাস চলে আসছে। তাহলে ভাই বেগের মান যে মাইনাস, যদি ঘর্ষণ বল থাকতো 10, তাহলে তো বেগের মান মাইনাস না, ভাই বেগের মান মাইনাস না। বলো তো কি হয়েছে, বলো তো কি হয়েছে, এই তলে এত বেশি ঘর্ষণ, এত বেশি ঘর্ষণ, ব্লকটা এদিকে আসতেছে না, ব্লকটা এদিকে আসতেছে না, বেগ কমতেছে, ঘর্ষণের কারণে বেগ কমতেছে, ঘর্ষণের কারণে বেগ কমতেছে, এখানে পৌঁছানোর আগেই বেগ 0 হয়ে গেছে, এটাই হচ্ছে কাহিনী। এখানে পৌঁছানোর আগেই বেগটা 0 হয়ে গেছে, বুঝছো?
এখানে পৌঁছানোর আগেই বেগটা 0 হয়ে গেছে, এটাই হচ্ছে কাহিনী। তখন দেখবা সংকোচন করে ছেড়ে দিলে এতটুকু এসে এখানে এসে থেমে থাকবে, সাম্য অবস্থায় আর ফিরে যাবে না। বুঝতে পারছো? তাহলে এই যে কাজ শক্তি উপপাদ্য দিয়ে করলাম, এবার যদি আমি শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করি, কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য দিয়ে করছি। এবার যদি শক্তির সংরক্ষণশীলতা দিয়ে চটপট করি, অর শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা দিয়ে যদি হিসাব করি, আসো দেখি। শিথিল অবস্থা, সংকোচন করা হলো, তারপরে ব্লকটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখান থেকে ব্লকটা ছুটে এখানে চলে আসবে, এই পয়েন্টে তার বেগ চাই, এই পয়েন্টে বেগ 0। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। কে এর মান 10⁻³ নিউটন পার মিটার। এবার তাকাও, এবার আমরা শক্তির সংরক্ষণশীলতা, তাহলে এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। এই যে প্লাস মাইনাস বল দ্বারা কে কাজ, বল দ্বারা কাজ, এটা ইকুয়াল টু বি পয়েন্টের শক্তি। আসো সিস্টেমে কয়টা বস্তু? দুইটা বস্তু, স্প্রিং এবং ব্লক। আসো প্রথমে ব্লকের বিভব শক্তি mgh 0, ব্লকের গতিশক্তি ½ m² 0। এবার স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর তো গতিশক্তি নেই, স্প্রিং এর বিভব শক্তি কেন? স্প্রিং এর গতিশক্তি নেই কেন? কারণ স্প্রিং এর ভর অতি নগণ্য, স্প্রিং এর ভর বলে দেয়নি, তাহলে এম এর মান 0, তাহলে গতিশক্তি 0। তাহলে ½ বিভব শক্তি আছে ½ স্প্রিং এ বিভব শক্তির সূত্র ½ এইবার বি বিন্দু, আসো বি বিন্দুতে তখন ½ mv², বি বিন্দুতে বিভব শক্তি mgh 0, বি বিন্দুতে গতিশক্তি ½ 0, কারণ x0, এই যে এই পয়েন্টে x0 আর এই পয়েন্টে x হচ্ছে -1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার, যেটাই বলো না কেন। এইবার পথের মাঝখানে কেউ আছে কিনা? হ্যাঁ, এবার পথের মাঝখানে একজন ভদ্রলোক আছে, যে বাধা, তার মান 3 নিউটন, আর এখান থেকে এটা হচ্ছে সরণ s, যেটা 1 সেন্টিমিটার। তাহলে কি হবে? এটা হবে প্লাস fs cos 180। নাও এবার মান বসাও, আসো। তাহলে এবার এই দেখো, হাফ কে এর মান 10⁻³ x² 0.01 তার স্কোয়ার, মাইনাস এফ এর মান 3 আর এস এর মান 0.01, ঠিক আছে, হাফ এম এর মান 2 ভি এর মান বের করব, সেম জিনিস 0.14, তাহলে সাম্য অবস্থা অতিক্রমকালে বেগ হবে 0.1414 এত মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? ক্লিয়ার? আসো তোমাকে এখানে একটা সম্পূরক ম্যাথ দিই। ম্যাথ হচ্ছে, যদি ঘর্ষণ বল, যদি তলের ঘর্ষণ বল 8 নিউটন হয়, তবে ব্লকটি সাম্য অবস্থায় পৌঁছাবে কি? তবে ব্লকটি সাম্য অবস্থায় পৌঁছাবে কি? এই যে এরকম যদি প্রশ্ন করে, বা যদি সাম্য অবস্থায় না পৌঁছায়, তাহলে কোথায় পৌঁছাবে সেটা আমাদের বের করতে হবে, যে কোথায় পৌঁছাবে। আসো দেখো, তাকাও, তলের ঘর্ষণ বল, তুমি কি করবা? প্রথমেই ম্যাথ করবা, এইভাবে ম্যাথ করবা, করে এফ এর মান বসাবা 8, এফ এর মান বসাবা, কই ক্যালকুলেটর গেল কই, এফ এর মান বসাবা 8, তাহলে 0.5 গুণ 10⁻³ গুণ 0.01 তার স্কোয়ার, বিয়োগ 8 গুণ 0.01, এই যে মাইনাস চলে আসছে, তাহলে মাইনাস যদি আসে, দেখি 5 দিলে কত আসে, 5 দিলেও মাইনাস আসে, 5 দিই আমরা। আসো এটার মান 5 ধরি, 5 ধরলে 8 ধরাও যাবে, কোনো সমস্যা নেই, 5 ধরি। যদি 5 ধরি তাহলে মাইনাস চলে আসছে, এই মাইনাস আসলেই সাম্য অবস্থায় যাইতে পারে নাই। তাহলে কি হয়েছে? দেখো কি হয়েছে, ঘটনাটা কি ঘটছে একটু বুঝি তো। এই হচ্ছে সাম্য অবস্থা,
শিথিল অবস্থা, শিথিল অবস্থা হচ্ছে এইটা। তাহলে দেখো সংকোচন করা হয়েছে স্প্রিংটাকে, দেন ব্লকটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ব্লকটা আদিবেগ ইউ নিয়ে যাচ্ছে, ইউ জিরো যাচ্ছে যাচ্ছে সাম্য অবস্থায় যাইতে পারে নাই, সাম্য অবস্থায় যাওয়ার আগেই তার বেগ শূন্য হয়ে গেছে। তাহলে ধরি এই পর্যন্ত যাইতে পারছে, ধরি এই পর্যন্ত যাইতে পারছে, তো এই পর্যন্ত গিয়ে থেমে গেছে, ফ্রিকশন তাকে থামাই দিছে, সে আর সামনে যাইতে পারে নাই। তাহলে কতটুকু গিয়ে থেমে গেছে, কতটুকু এস পরিমাণ, এই যে এখান থেকে এই পর্যন্ত ব্লকের সরণ হয়েছে, এখান থেকে এই পর্যন্ত ব্লকের সরণ হয়েছে এস। ভাই এস কি 1 সেন্টিমিটার? নো, 1 সেন্টিমিটার এইটুকু, 1 সেন্টিমিটার শিথিল অবস্থা থেকে এইটুকু 1 সেন্টিমিটার, এইটুকু 1 সেন্টিমিটার। তাহলে এস এর মানটা আমাদের বের করতে হবে। আসো যেভাবে বের করো না কেন, শক্তি সংরক্ষণশীলতা নীতি, ওকে, এনার্জি অফ এ পয়েন্ট প্লাস বল দ্বারা কাজ, বাধা বল দ্বারা কাজ, ঘর্ষণ দ্বারা কাজ ইকুয়াল টু এনার্জি অফ বি পয়েন্ট। আসো তাকাও, এ বিন্দুতে শক্তি mgh নেই, 0, স্প্রিং এর হাফ কে এক্স স্কোয়ার আছে, গতিশক্তি নেই, হাফ এম ইউ স্কোয়ার 0। এবার বি বিন্দুতে হাফ এম ভি স্কোয়ার 0। ভাই বি বিন্দুতে না ভি থাকবে, আরে ওটা সাম্য অবস্থায় বেগ বের করতে গেলে থাকতো, কিন্তু আমাদের কি হয়েছে, বেগ বের করতে গিয়ে দেখছি মাইনাস আসছে। প্রথমে কিন্তু আমরা বেগ বের করতেছিলাম, সাম্য অবস্থায় পৌঁছাবে কিনা বেগ বের করতেছিলাম, করে দেখলাম মাইনাস আসছে, তার মানে সাম্য অবস্থার আরও আগে বেগ শূন্য হয়ে গেছে। তাহলে বেগ শূন্য, বিভব শক্তি mgh ও শূন্য, বিভব শক্তি mgh ও শূন্য, mgh এটা শূন্য, বাট স্প্রিং এর বিভব শক্তি কিন্তু শূন্য না, স্প্রিং এর কিন্তু বিভব শক্তি শূন্য না। কেন? কারণ এই পয়েন্টে যখন ছিল, দেখো এই পয়েন্টে যখন ছিল তখন স্প্রিংটা কতটুকু সংকুচিত, 1 সেন্টিমিটার সংকুচিত। যদি এই পয়েন্টে যাইতো তখন হয়তো 0 সংকুচিত, ওই পয়েন্টে তো যায় নাই, কোথায় কোথায় গেছে, এই পয়েন্টে গেছে, এইখানে গেছে। তো এইখানে এক্স কতটুকু সংকুচিত, স্প্রিং যদি এইখানে আসে, এরকম আসে, তাহলে এতটুকু না সংকুচিত, তো এটা কতটুকু, এটা 1 সেন্টিমিটার মাইনাস এস, অর্থাৎ 0.01 মাইনাস এক্স। বুঝো ভালো করে বুঝো, কিন্তু মাইনাস এস, সরি মাইনাস এস, এটা 0.01 1 সেন্টিমিটার থেকে এটুকু বাদ দিলে এটুকু পাওয়া যাবে। বুঝলা? এটা কি বুঝছো সবাই? যখন এখানে আছে তখন স্প্রিংটা কতটুকু সংকুচিত, 1 সেন্টিমিটার। যখন এখান থেকে এখানে যাবে সেটা তো সাম্য অবস্থায় যায়নি, এখানে গেছে, তাহলে কতটুকু সংকুচিত, 0.01 মাইনাস এস, এতটুকু সংকুচিত আছে, তখন এতটুকু সংকুচিত আছে। বুঝছো? তাহলে এইবার এখানে কিন্তু একটা হাফ কে এক্স স্কোয়ার আছে, এক্স মানে 0.01 মাইনাস এস তার স্কোয়ার। এইবার ফ্রিকশন, তাহলে ফ্রিকশনের জন্য এফ এস মাইনাস লিখলাম একবারে, হ্যাঁ, ওই যে cos 180। তাহলে আসো দেখি, হাফ কে এর মান 10⁻³ এক্স হচ্ছে 0.01 তার স্কোয়ার, মাইনাস এফ এর মান 3, এস এর মান এটাই তো আমরা বের করতে চাই, আর ওই পাশে হাফ কে 10⁻³ 0.01 মাইনাস এস তার স্কোয়ার। এবার একটু ছোটোখাটো করে নিয়ে আসি, 0.01 মাইনাস এস তার স্কোয়ার, এটা তাহলে এটা 10⁻³ ভাগ 2, এটা 500, এটা 500, তাহলে 500 0.01 মাইনাস এস তার স্কোয়ার। এবার এটাকে ওই পাশে নিয়ে গেলে +3s, এটাকে ওই পাশে নিয়ে গেলে 0.5 গুণ 10⁻³ গুণ 0.01 এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 0.05, ওটার ওই পাশে নিয়ে গেলে -0.05। কি ভাই, একটা দ্বিঘাত সমীকরণ, দেখো একটা দ্বিঘাত সমীকরণ। এবং আননোন কোয়ান্টিটি কি আছে, আননোন কোয়ান্টিটি আছে শুধুমাত্র এস। তাহলে এবার শিফট সলভ দিয়ে এক্স বের করবা, পুরোটা তুলে ফেলবা, তুলে ফেলে শিফট সলভ দিবা। আসো তো, 500 ব্র্যাকেট
0.01 মাইনাস এস তার স্কোয়ার মাইনাস এস কি রে ভাই এর ব্র্যাকেট, হ্যাঁ 0.01 মাইনাস এস তার স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স, কে করবে ক্যালকুলেটার, মাইনাস 0.05। শিফট সলভ ফর এক্স, সলভ ফর এক্স। দেখো তো ভাই 0.014 আসছে কিনা, হ্যাঁ 0.014, এটা কেমন হলো? 0.014 কেন আসলো? এ এ হে হে এটা তো আমি 3 নিছি রে, ইস 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 3 নিছি তো, 3 নিছি তো, সরি দুঃখিত দুঃখিত, ক্ষমা করে দাও, চিল্লাপাল্লা করো না। 5 হবে 5, তাই তো ভাবি এত কষ্ট করে করলাম। 500.01 মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস 5s মাইনাস 0.05। শিফট সলভ ফর এক্স। শিফট সলভ ফর এক্স। 0.01 আসলো, 0.01 আসলো, 4 into 10 to the power minus 3, into 10 to the power minus 3। শিফট আচ্ছা এত ইকুয়াল 0। শিফট সলভ, ওকে। এবার যদি দেওয়া হয় 6, শিফট সলভ 8 into 10 to the power minus 3। আচ্ছা এখানে 5 দিছো না, 8 দাও, 8 দিলেই ঠিক ছিল, 8 দাও, 8 দিলেই ঠিক হবে। 8 তাহলে 8 দিলে হচ্ছে 4 into 10 to the power s, 4 into 10 to the power minus 3 মিটার, বুঝছো? 4 exponential minus 3, তাহলে 4 into 10 to the power minus 3, এই যে এত মিটার। ঠিক আছে, এখানে 8 দাও, 5 দিলে 0.01 চলে আসতেছে, অর্থাৎ সাম্য অবস্থায় ফিরে যাচ্ছে। কিন্তু 5 দিলে তো সাম্য অবস্থায় ফেরার কথা না, মানে সাম্য অবস্থায় গিয়েই বেগটা 0 হচ্ছে আর কি। 5 দিলে সাম্য অবস্থায় গিয়ে বেগটা 0 হচ্ছে। 3 দিলে, হ্যাঁ ঠিক আছে, দেখো 3 দিলে 0.1414 আছে 3 দিলে। যদি আমি 5 দিই তাহলে সাম্য অবস্থায় গিয়ে বেগ 0 হচ্ছে, অর্থাৎ এখান থেকে এস এর মানটা তখন আসে 0.01। তো আমি কি করছি, 5 এর জায়গায় 8 দিছি,
ফ্রিকশনটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে আরও আগে থামবে। তাহলে এত মিটার দূরত্বে থেমে যাবে, বুঝছো? এই যে 4 × 10⁻³ মিটার দূরত্বে থেমে যাবে। ডান। তাহলে আজকে কিন্তু অনেক পড়ছি আমরা, এই অধ্যায়ের প্রায় শেষের দিকে আসি। তো আমাদের এই অধ্যায়ের আর একটা টপিক আছে, সেটা হচ্ছে হাতুড়ি পেরেক। তারপরে কিছু ধরো বোর্ডে আসা কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন বা কিছু এমসিকিউ, কিছু গ্রাফ দেখাইলে মোটামুটি আমাদের এই অধ্যায়টা শেষ। তাহলে আমাদের কিন্তু এই অধ্যায়টা আর দুটো ক্লাসে শেষ হয়ে যাবে। আজকে 8 নম্বর ক্লাস, 9, 10 আর দুটো ক্লাসে কিন্তু শেষ হয়ে যাবে, বুঝছো? টাটা।